নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনারা শুনবেন লেখক শুদ্ধেন্দু চক্রবর্তীর লেখা আশুদা সিরিজের থেকে দ্বিতীয় গল্প, সাহেব বাঁধ রহস্য। লেখক শুদ্ধেন্দু চক্রবর্তীর জন্ম কলকাতায় 1980 সালে, কিন্তু তিনি স্বেচ্ছায় মফস্বলবাসী। নৈবেদ্যিকে আশুদার কথা প্রথম জানা যায়। এরপর একে একে মরণকূপ, সাহেব বাঁধ রহস্য ও ইকেবানা ফুসিগি। লেখক মানুষের মনের অলিগলির মানচিত্র বিশ্লেষণ করতে বেশি ভালোবাসেন। সেই মানচিত্রের গোপন সংকেত থেকেই উঠে আসে সত্য সন্ধানী অনিমা মাসির মতন চরিত্র। মণিকণ্ঠ তেমনই এক উপন্যাস। কবিতা, গল্প, প্রবন্ধ, আখ্যান সবকিছুর ভিতরে থ্রিলার এই লেখকের বিশেষ পছন্দের ক্ষেত্র। লেখক মনে করেন প্রতিটি থ্রিলার আসলে একটি মনোবৈজ্ঞানিক অভিযান। সেই কারণে তার আশুদা সিরিজের কেন্দ্রীয় চরিত্র আশুতোষ মুখোপাধ্যায় নিজেই একজন ফরেন্সিক মনোবিজ্ঞানী। আজকের গল্পটি আমরা নিয়েছি চিন্তা পাবলিশার্স থেকে প্রকাশিত সাহেব বাঁধ রহস্য এই বইটির থেকে। বইটি সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। এই সিরিজের প্রথম গল্প হে নেপথ্যচারিণী ইতিমধ্যেই কিন্তু আমাদের চ্যানেলে প্রচারিত হয়েছে। যদি আপনারা এখনও না শুনে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে এই সিরিজের প্রথম গল্পটি শুনে নিতে পারেন। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। গল্পের দৈর্ঘ্যের কারণে আজকের গল্পটিকে আমরা দুটি খণ্ডে বিভক্ত করেছি। আজ আপনারা শুনবেন গল্পের প্রথম পর্ব। গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব আপনারা শুনবেন কাল ঠিক দুপুর 12:45-এ। আজকের গল্প পাঠে আমি সন্তু, প্রধান চরিত্রে শ্রী রাজা ভট্টাচার্য। তাহলে আর বেশি দেরি করব না, শুরু করছি আজকের গল্প। লেখক শুদ্ধেন্দু চক্রবর্তীর আশুদা সিরিজের থেকে সাহেব বাঁধ রহস্যের প্রথম পর্ব। এই যাত্রা আবশ্যক ছিল, বিশেষত আশুদা, রিক আর মন্দিরা বৌদির জন্য। মাত্র কয়েক মাসের ছুটি মিলেছে ব্যাঙ্গালোর হাসপাতাল থেকে। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে তরুণ ও প্রতিশ্রুতিমান ডাক্তার ছাত্র রিকের উপর যেদিন কয়েকটা উগ্রপন্থী জনতা চড়াও হলো, তারপর থেকেই বদলে গিয়েছে তাকে ঘিরে ঘুরতে থাকা 3.5 জন মানুষের জীবন। রিক ছাড়া বাকি 2 জন অবশ্যই আশুদা আর মন্দিরা বৌদি, আর অর্ধেক মানুষটি আমি, অর্কপ্রভ সান্যাল, যার অর্ধেক বিখ্যাত ফরেন্সিক সাইকিয়াট্রিস্ট আশুতোষ মুখোপাধ্যায়ের সঙ্গে জুড়ে রয়েছে, আর বাকি অর্ধেক কলকাতা আরজি কর মেডিকেল কলেজে ময়না তদন্ত বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে সম্পৃক্ত হয়ে রয়েছে। রিক ব্যাঙ্গালোর হাসপাতালের চিকিৎসায় অনেকটা স্বাভাবিকতা ফিরে পেয়েছে। আজকাল তার আর মৃগী হচ্ছে না, ক্রমশ ফিরে আসছে সামাজিক যোগাযোগের ক্ষমতাও। ন্যাশনালে ওই ঘটনার দিন রিককে অক্সিজেন সিলিন্ডার দিয়ে মাথার সামনে আঘাত করা হয়েছিল। ফ্রন্টাল লোব ক্ষতিগ্রস্ত হওয়ায় স্তব্ধ হয়ে গেছে তার স্বাভাবিক ব্যক্তিত্ব। ব্রোকা অঞ্চলে আঘাত লাগায় সে হারিয়েছে কথা বলার ক্ষমতা, কিন্তু চিকিৎসার পর ক্রমশ সে সংকেতে কথা বলতে পারছে। সেটুকু দেখে ছাড়পত্র দিয়েছেন ব্যাঙ্গালোরের ডাক্তারবাবুরা। তাছাড়া মরণকূপ অভিযান ও মল্লার হোসেনের গ্রেপ্তারের সংবাদ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমস্ত সংবাদ মাধ্যমে। ব্যাঙ্গালোরের হাসপাতালে দেখা হয়ে গেল আশুদার একসময় সহপাঠী ডক্টর ব্রহ্মজিৎ সরকারের সঙ্গে। তিনি এখন কলকাতার বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ। ব্রহ্মজিৎ বাবুই এই ছুটির ভাবনা দিলেন। তার পৈতৃক সম্পত্তি নেহাত কম নয়। বাবা ছিলেন নামজাদা জাঁদরেল উকি। দেশে বিদেশে তার অনেকগুলো বাড়ি। আপাতত তেমনই একটা ফাঁকা পড়ে থাকা বাড়ি হতে চলেছে আমাদের গন্তব্যস্থল। এস্টেটটি পুরুলিয়ার সাহেব বাঁধে, ব্রিটিশ আমলের বাংলো। সাহেববাদ নির্মাতা কলোনেল টিকলির নিজস্ব বাড়ি। আপাতত সেটি ব্রহ্মজিৎ আচার্য রক্ষণাবেক্ষণে একটি মনোরম ফার্ম হাউস। আশুদা সপরিবার 3.5 জনের গন্তব্য সেই সাহেববাদ। পুরুলিয়া এর আগে আসেনি। অবশ্য আশুদার কল্যাণে এমন বহু জায়গাতেই যেতে হয়েছে যেখানে যাওয়ার কথা কোনোদিনও ভাবিনি, সে ঝলংবিন্দুই হোক বা মোধেরা। আনাড়া স্টেশন পার হয়ে যেতেই যেন দেখলাম আশেপাশের গাছগাছালিতে আগুন লেগে গেছে, যেন বসন্তের আগুন। ট্রেনের নয়াঞ্জলি বরাবর সারবদ্ধ পলাশ গাছ।
পলাশ ফুলের ভারে তারা যেন নুইয়ে পড়েছে, যেন ফাগুন লেগেছে। তাদের প্রতিচ্ছবি নয়াঞ্জলির সামান্য জমাজলে পড়ায় তাদের অতিমাত্রিকা আরও যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। হ্যাঁ, অবশ্য বাইরের ভয়ঙ্কর দাবদাহ শীততাপ নিয়ন্ত্রিত ট্রেনের কেবিনে পাওয়া অসম্ভব। আমি বাঁদিকের জানলার ধারে বসে রয়েছি। আমার সমান্তরালে যাতায়াতের পথে ওপারে 3 সিটে বসে আছে রিক, মন্দিরা বৌদি আর আশুদা। এই আশুদা কৃষ্ণনগরে দেখা প্রথম আশুদার তুলনায় অনেক শান্ত, ধ্যানমগ্ন, মন দিয়ে জার্নাল পড়ছে। আমার অবশ্য 1 সপ্তাহে ছুটি নিতে অসুবিধা হয়নি তেমন। আমাদের বিভাগীয় প্রধান শুভব্রত রায়চৌধুরীর তার একমাত্র মেয়ে নর্মদার সুস্থ হবার পর আমার আর আশুদার প্রতি এক ধরনের কৃতজ্ঞতা জন্মেছিল। রিহ্যাব থেকে ছাড়া পাবার পর নর্মদা নতুন জীবন ফিরে পেয়েছে। কলকাতার একটি কম্পিউটার ফার্মে এখনও প্রোগ্রাম ডিজাইনার। আমার ছুটির ন্যায্য আবেদন তাই উপেক্ষিত থাকেনি। শহরের কোলাহল ছেড়ে এই রক্তিম পলাশের দেশে প্রবেশ করে হঠাৎ কেমন যেন বিভূতিভূষণের আরণ্যকের কথা মনে পড়ে গেল আমার। ঠিক যেমন তিনি বলেছিলেন কারো নদীর পারে, আমারও বলতে ইচ্ছে হল ওপারে ফুটন্ত রক্ত পলাশের বন, উঁচু নিচু রাঙা রাঙা শিলাখণ্ড, আর শুধুই পলাশ আর পলাশ, সর্বত্র পলাশ ফুলের মেলা। আমরা কোনো মেলায় যাচ্ছি না আজ, সামান্য 1 সপ্তাহের ছুটি। ভাষা ভাষা শুনতে পাচ্ছিলাম কি একটা অজানা রোগ সংক্রমণ করেছে চীনদের মানুষদের, তাই ফিরে এসে হয়তো হাসপাতালের চাপে আর এই প্রমোদ ভ্রমণ সম্ভব হবে না। পুরুলিয়া স্টেশনে নেমে এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। স্টেশনের প্ল্যাটফর্মের আনাচে কানাচে পাখির যে কলতান শুনলাম তা বহুদিন কলকাতায় শুনতে পাই না। একটা গাড়ি বলা ছিল, ব্রহ্মজিৎ বাবুই ব্যবস্থা করে রেখেছিলেন। স্টেশন থেকে সেই গাড়ি করেই সাহেববাদ বাংলোয় পৌঁছালাম আমরা। ব্রিটিশ আমলে তৈরি 50 একর এলাকা জুড়ে বিরাট এক জলাশয়। সেই জলাশয় ঘিরে অজস্র পাক পাখালি আর পলাশ গাছের সারি। তার এক কোণে বট গাছ সংলগ্ন পুরনো আমলের সাহেব বাংলো। আমাদের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে রঘুপতিকে। রঘুপতি বিহারী, রাঁচিতে তার পরিবার থাকে। আশুদার কাছে আগেই জেনেছি রাঁচির দূরত্ব এখান থেকে মাত্র 2 ঘন্টা। দোতলার বারান্দা লাগোয়া একটি ঘরে আশুদাদের থাকবার ব্যবস্থা হয়েছে। তার পাশে লাগোয়া ঘরটি আমার। রিককে শুইয়ে আশুদা রঘুপতিকে দুপুরের খাবার দাবারের বন্দোবস্ত করতে বলল। মন্দিরা বৌদি নিরামিষ খান। এখানে আগে থেকে না বলা থাকলে সবজি পাওয়া অনেক সময় সমস্যা হয়। আমাদের বাংলোর মুখোমুখি প্রকাণ্ড জলাশয় ছাড়া দূর থেকে অযোধ্যা পাহাড়ের আবছা প্রতিকৃতি দেখা যাচ্ছে। আগামী কয়েকটা দিন অনাবিল অবসরে কাটবে। এই অঞ্চলে এক ধরনের মিশ্র সৃষ্টি লক্ষ্য করলাম। আঞ্চলিক আদিবাসী ছাড়া রঘুপতির মতন এখানে বহু বিহারি ও ঝাড়খণ্ডবাসী আছে। ভাষায় আঞ্চলিক ভাষা খানিক সাঁওতালি, খানিক কুড়মালি, খানিক হিন্দি। দুপুরে খাওয়ার সময় দূর থেকে শব্দ ভেসে আসছে শুনলাম। কোনো মেলার প্রচার চলছে। শহরের বুকে এমন মেলা প্রায় ভুলে যেতে বসেছি আমরা। রঘুপতির কাছে জানলাম মেলা যেখানে হচ্ছে সে জায়গাটি বেশি দূরে নয়, কাছে রাঁচি রোডে পুরুলিয়া বিশ্ববিদ্যালয়ের পাশের মাঠে। उसमें सबसे बढ़िया है सती मैना। রঘুপতি জানালো। আকাশের কোণে সামান্য মেঘ জমেছে। আশুদা অবশেষে নিস্তব্ধতা ভাঙল। একবার সন্ধ্যের দিকে গেলে মন্দ হয় না, কি বলিস? আমি ঘাড় নাড়িয়ে সায় দিলাম। রঘুপতি সতী ময়না ঘিরে এক অদ্ভুত রহস্য তৈরি করেছে ইতিমধ্যে। এমনিতে তার কথায় এটুকু বুঝেছি, এই 2টি মেয়েই হল ওই মেলার ইউএসপি। পুরুলিয়া আর আগের পুরুলিয়া নেই। এখানে শপিং মল, মাল্টিপ্লেক্স সবকিছুই শহরের পরিচিত অঙ্গ হয়ে উঠেছে। তাই মূল শহরে আর মেলায় তেমন ভিড় হয় না। এই মেলা তাই মূল শহর থেকে খানিক দূরে তাঁবু খাটিয়ে এই পলাশ উৎসবে আয়োজিত হয়। মূলত এই অঞ্চলের শ্রমিকরা ও যারা পাশের প্রদেশ থেকে কাজ করতে এসেছে তারাই এখানে ভিড় করে। রিক আর মন্দিরা বৌদি সাহেব কুঠিতেই থাকবে ঠিক হলো। আমি আর আশুদা বিকেল বিকেল বেরিয়ে পড়লাম। 2-3 একরের মাঠ জুড়ে মেলা বসেছে। এখন বেলা বড় হয়েছে, তাই আলোগুলি সবকটি এখনো জ্বালায়নি আয়োজকরা। জিলিপি, কটকটি, কাপড় জামা, খেলনা ছাড়াও মেলায় বিক্রি হচ্ছে বই।
সেখানে হনুমান চালিসার ফাঁকে দু একটা পুরনো বাংলা লিটল ম্যাগাজিনও রয়েছে। মেলার ঠিক মাঝখানে একটি চকরা বকরা কাপড়ের গোলাকৃতি তাঁবু, ওখানেই সতী ময়নাশ্রম, তিনটি, 6:30, 7:30 ও 9:30। টিকিট কাউন্টারে গিয়ে জানতে পারলাম প্রথম দুটো শোয়ে টিকিট পাওয়া যাবে, শেষ শোয়ের টিকিট শেষ। তার দামও অন্য দুটির শোয়ের তুলনায় অনেক বেশি, ওটা স্পেশাল শো। তা সে যাই হোক, আমরা 6:30 শোতে টিকিট কেটে তাঁবুতে ঢুকে পড়লাম। প্রথমে একটি মাঝবয়সী লোক সস্তা কিছু ভোজপুরি জোকস বলল। আশুদা ফিসফিস করে বলল, লোকটার বাঁদিকের হাতের আঙুলগুলো লক্ষ্য কর। দেখলাম জোকসের বক্তব্য যাই হোক, ওই হাতের আঙুল অনবরত টোকা মেরে চলেছে প্যান্টে, অর্থাৎ লোকটি উৎকণ্ঠায় ভুগছে। এই পদ্ধতি আশুদার কাছেই শেখা, মনের ব্যবচ্ছেদ। মনে মনেই ভাবতে চেষ্টা করলাম তার উৎকণ্ঠার কারণ কি। ঠিক 7টায় সতী ময়না এলো। এদিকে বাইরে আকাশ জুড়ে বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা। সতী ময়নার হাসিটাও সেই বৃষ্টির মতোই নির্মল, টানা টানা যুবতী চোখ, উজ্জ্বল পিতলের মতন গায়ের রং, একটি বেগুনি চকমকে পোশাক পরেছে সে। দুজনের দুই হাতে তারা লাগানো পরি সোনার কাঠি। বয়স ওই 17 কি 18। কোমর থেকে তারা দুজন এক হয়ে গেছে, দুটো মানুষের জন্য এক জোড়া পা, কনজয়েন্ট টুইন্স। খুব একটা দেখা যায় না আজকাল, তবে খুব অসম্ভবও নয়। আমার একটা গবেষণাপত্র ছিল এদের নিয়ে, সেখানে দুটো মাথা আলাদা ছিল শুধু। এখন বুঝলাম কেন রঘুপতি বলেছিল সতী ময়নার জন্যই মেলায় এত ভিড়। 7:30টার আগেই বেরিয়ে এলাম তাঁবু থেকে। একজোড়া অসহায় মানুষকে জীবজন্তুর মতন দেখে উপভোগ করতে মন সায় দিচ্ছিল না। ফিরতি পথ আমি আর আশুদা হেঁটেই ফিরবো ঠিক করলাম। বহুদিন বাদে এমন একজনকে দেখলাম, কি জানে ইচ্ছে করছে একবার ওদের সঙ্গে একান্তে কথা বলি। কষ্ট হয় এমন দেখলে, কতটা অসহায়। ছেলেটাকে খেয়াল করলি? চিন্তিত ছিল, কারণটা বুঝলাম না। বাঙালি ছেলে, খুব ভুল না করলে ওপার বাংলার টান আছে, আঞ্চলিক টান নয়, পেটের দায়ে ভোজপুরি শিখেছে। বলতে বলতেই ফোন এলো। এখানে নেটওয়ার্কের সমস্যা হয় মাঝে মাঝে। ব্রহ্মজিৎ বাবু এতক্ষণ ধরে চেষ্টা করে করে অবশেষে লাইনটা পেয়েছে। সব ঠিকঠাক আছে কিনা জিজ্ঞেস করছিল। আশুদা আশ্বস্ত করল, তারপর একটা উদ্বেগকর কথা বলল। নিজের নয়, তার এক বন্ধুর, পুরুলিয়াতেই থাকেন, নবনীল মাহাতো, পেশায় মনোচিকিৎসক। বলতে খানিকটা ইতস্তত করছিলেন প্রথমে, পরে আশ্বস্ত হয়ে আবদার করে বসলেন। আশুদার ক্লিনিক্যাল আইয়ের কথা তার অজানা নেই। ব্রহ্মজিৎ এখানেও কাজ ধরিয়ে দিল, বুঝলি। এই সুন্দর পলাশের ঝড়, স্নিগ্ধ মেঘ কন্যাদের সান্নিধ্যে কারো রোগ নির্ণয় করতে ভালো লাগে। কি লক্ষণ? ভাষা ভাষা বলল, সামনাসামনি গেলে বুঝব। মনোবিজ্ঞানীর যখন রোগ হবে, সে রোগ তো আর সাধারণের মতো হবে না, কি বল? কি সেটা? ভয়, মৃত্যু ভয়। হ্যালুসিনেশন নয়, বলতে পারিস চরম উৎকণ্ঠা আর নীতিবাদ। কিন্তু ব্রহ্মজিতের সন্দেহের কারণ অন্য। ও সন্দেহ করছে এই ভয় আরোপিত। গেল 1 সপ্তাহে 3 বার আত্মহত্যার চেষ্টা করেছে ও, অথচ ওকে জিজ্ঞেস করলে বলছে নিজে করেনি, কেউ করিয়েছে। এই যুগে বসে হিপনোসিসের ঢপবাজি মানতে পারছে না ও, বরং আমাকে দিয়ে একবার যাচাই করে নিতে চাইছে আসল ঘটনাটা। আমি বুঝে ফেললাম নিমেষে, ঠিক যেমন আমার টানে নয়। পৃথ্বী আচার্যর মা বহ্নিশিকা আচার্যর আকুতিতে সাড়া দিয়ে আশুতোষ মুখোপাধ্যায় কলকাতায় মল্লার বধ করেছিল, ঠিক তেমনই এখানেও শুধু সাহেববাদের টানে নয়, ব্রহ্মজিতের ব্রহ্মজ্ঞান অন্বেষণে আমাদের পুরুলিয়ায় আগমন। তা হোক, আমি আপাতত কান পেতে রাখলাম। দূর থেকে ভেসে আসছে মেলার গানের আওয়াজ। সতী ও ময়নার 2 জোড়া চোখে কি ম্যাজিক আছে কে জানে। আজ সারা রাত অন্ধকার পলাশ বনে আমি জেগে থাকব। যে রক্ত পলাশ সকালে আগুনের মতন লেগেছিল, সেই পলাশের শাড়ি রাতের আধারে কেমন মৃত্যুপুরীর মতন জেগে আছে। সেখানে জীবন্ত কেবল 2টি অসহায় রমণীর চোখ। হ্যাঁ, একজোড়া মেঘ কন্যার ঘুম ভাঙানিয়া মায়ালু আরতি।
গতকাল রাতে রঘুপতি ভালোই বন্দোবস্ত করেছে আমাদের। বিছানাপত্তর, খাওয়া দাওয়া, খাবার, জল কোনো অসুবিধা হতে দেয়নি। শুধু লক্ষ্য করলাম এইসব কাজ করতে করতে ও অন্তত 3 বার চোরা পথে জানতে চাইল আমরা মেলায় সতী ময়নার স্পেশাল শোয়ের টিকিট পেয়েছে কিনা। যখন জানালাম পাইনি, ও নিজের চোখ মুখে হতাশা ভাব লুকিয়ে রাখল না। কৌতূহল বেড়ে গেল আমার। প্রতিটি মানুষের জীবনে এমনই কত অজস্র কুহেলিকা লুকিয়ে আছে, তার আড়ালে কোনো ছায়ানট নটরাজের মুদ্রায় নৃত্য করে চলেছে। আলাপ পদ্মমের অভিযানেও যেমন প্রথমে বুঝতেই পারিনি এই নৃত্য আসলে জীবনের। এখানে যতদিন আছি একবার অন্তত ওই রাতে শোতে যেতেই হবে। আমার মন বলছে রঘুপতির হতাশা অমূলক নয়। পরদিন সকালে খবরের চ্যানেল খুলে চমকে গেলাম। চীনের হুহান প্রদেশে এক অদ্ভুত রোগ শুরু হয়েছে, শ্বাসকষ্ট ও মৃত্যু। শুধু ছুঁয়ে দিলেই নাকি এই রোগ ছড়িয়ে পড়বে। রিক আজকাল কথোপকথন বুঝতে পারে, একটু একটু রিয়্যাক্টও করে। সেই কথা ভেবেই স্বাভাবিকভাবেই আশুদা টিভি বন্ধ করে দিল। জলখাবারে রঘুপতি লুচি আলুর দম বানিয়েছে। মন্দিরা বৌদিও খবরটা শুনে একটু চিন্তিত। সেই কথা আঁচ করেই খেতে খেতে আশুদা বলল, সকালবেলায় একবার অন্তত শিরোনামগুলো মিলিয়ে নি, বুঝলি অর্ক? তাতে সারাদিন চলাফেরা করাটা অনেক সহজ হয়ে যায়। আজকের দিনে যার কাছে যত তথ্য, সে তত শক্তিশালী। মন্দিরা বৌদিকে রিকের ঘটনার পর বেশিরভাগই চুপচাপ থাকতে দেখেছি। আজকাল রিক একটু উন্নতি করায় 2-1বার কথোপকথনে আসেন। আশুদার মন্তব্যে বৌদি বললেন, তথ্য অনেক সময় মানুষকে ভীতু করে দেয়। এর চেয়ে আগেকার মানুষ বেশ শান্তিতে ছিল। ওই রেডিওতে যতটুকু ব্যাস। তা বলে উট পাখির মতো তো আর থাকা চলে না। আবার প্যাঁচার মতো অতিবিজ্ঞানীরা কিন্তু দিনের আলোয় অন্ধই থাকেন। আর কথোপকথন এগোয় না। বৌদি রিককে নিয়ে ঘরে চলে যায়। আশুদা ঠিক করল গতকাল ব্রহ্মজিৎ আচার্যর কথা অনুসারে একবার নভনীল মাহাতোর বাড়িটা ঘুরে আসবে। আমিও নিজেকে সাজিয়ে নিলাম। নভনীল মাহাতোর এই অঞ্চলে নার্ভের ডাক্তার হিসাবে বেশ নামডাক পরিচিতি আছে। রঘুপতিও ডাক্তারবাবুকে অনায়াসে চিনে ফেলল। মনের ডাক্তারের মনের অসুখ, মন্দ হবে না এ অন্বেষণ। রঘুপতি আমাদের এখানকার চলাচলের জন্য এই কদিনের হিসেবে একটি অটো জোগাড় করেছে। অটোর চালক বেশ চনমনে কিশোর, বয়স 24 বছর, নাম পলাশ হেমব্রম। এই পলাশের দেশে খোদ পলাশ নামেরই একজন মানুষ পেয়ে যাব ভাবিনি। তার বাড়ি পাতলই জলাধারের কাছে। সে বাংলা স্নাতক, চাকরির চেষ্টা করেছে, কিন্তু ততদিন এই অটো চালকের পেশায় তার বিশেষ দুঃখ নেই। আশুদা বলে, বাংলায় সত্যিকারের বীর যোদ্ধা যদি কেউ থেকে থাকে, তাহলে তারা হল বাংলার আদিবাসীরা। ব্রহ্মজিৎবাবু নভনীল মাহাতোর বাড়ির ঠিকানা আগেই পাঠিয়েছিলেন। সেই অনুযায়ী আমরা রাঁচি রোডের দিকে চললাম। মূল পুরুলিয়া শহর ছাড়িয়ে খানিক বের হতেই আবার যেন এক পশলা তাজা মাটির গন্ধ চেপে বসল আমাদের উপর। চওড়া রাস্তার দুপারে সরকারি দপ্তর পেরিয়ে আমরা পৌঁছলাম অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের গেটের সামনে। আজ বোধহয় কোনো পরীক্ষা রয়েছে। গেটের বাইরে উদ্বিগ্ন পরীক্ষার্থীর বাবা মায়েদের ভিড়। তবু কলকাতা শহরের স্কুলগুলির বাইরে অভিভাবকদের দৃষ্টিতে যে অসুস্থ ইঁদুর দৌড়ের উৎকণ্ঠা দেখা যায়, এদের চোখে তা অনেক খুঁজেও বের করতে পারলাম না। স্কুলের গেটের দারোয়ানটিও বড় নমনীয়, বিনীতভাবে গার্জেনদের সরে পথ খোলা রাখতে বলছেন। কোনো তাড়াহুড়ো নেই। জীবনে অন্যর থেকে না পিছিয়ে পড়ার আতঙ্ক না থাকায় এত উৎকণ্ঠা থাকলেও মানুষগুলোকে মৃত্যুপ্রায় লাগছে না, বরং আশেপাশের পলাশ ঝড়ের সঙ্গে যেন অনায়াসেই তারা মিশে গেছে। স্কুল পেরিয়েই আমাদের রাস্তা ইংরেজির ওয়াই হয়ে গেছে। ব্রহ্মজিৎ আচার্যর কথা মেনে আমরা বাঁদিকের রাস্তা ধরলাম। নভনীল মাহাতো লেখা একটা বোর্ড চোখে পড়ে গেল মোড়ের মাথার একটি ওষুধ দোকানে। আমরা চিহ্নিত রাস্তা বরাবর পলাশের অটোয় দুলকি চালে চলতে চলতে এক জায়গায় বেশ কয়েকটি পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্স দেখে থেমে গেলাম। আশুদা বিড়বিড় করে বলল, এই রে, বোধহয় দেরি হয়ে গেছে। বাড়ির সামনে আংশিক জটলা। সেখানে কৌতূহলের বসে ভিড় জমিয়েছেন কিছু আঞ্চলিক মানুষ। ছোট একতলা বাড়ি, সামনে ছোট্ট বাগান, তারপর ডাক্তারবাবুর নাম লেখা বোর্ড লাগানো বারান্দা।
আশ্চর্য রকমভাবে এখানেও চেনা মুখ মিলে গেল। হাবড়া থানার ওসি ছিলেন। প্রথম আলাপ হয়েছিল কাটাপুকুরে। অনুপম দত্ত এখন বদলি হয়ে পুরুলিয়া এসেছেন। আমাদের দেখা মাত্র চিনতে পারলেন। বাড়িতে ঢুকতে অসুবিধে হলো না। বাইরের ঘরে একটা তক্তপোষের ওপরে বডিটা রাখা। পায়ের কাছে মুখ চাপা দিয়ে বসে আছেন এক মাঝবয়সী ভদ্রমহিলা, সম্ভবত ডাক্তারবাবু স্ত্রী। ছেলে মেয়ে নেই, বাকিরা পাড়া প্রতিবেশী। একবার ঘরটা খালি করে দিন, বডিটা দেখতে চাই। অনুপম ঘর খালি করে দিলেন। শুধু নভনীলের স্ত্রী রয়ে গেলেন। মাথা বাঁদিকে ঘোরান, গলায় নীল দাগ, গায়ে তেমন আর কোনো আঘাত চিহ্ন নেই। মুখ সামান্য নীল, সেটা হয়তো গলায় ফাঁস লাগায় মুখে অক্সিজেন না যাওয়ার কারণে। পরীক্ষা করতে করতেই আশুদা ডান হাত আর বাঁ হাতের কবজিটা সোজা করে দেখল। কখন হলো? আজ সকালে উঠে দেখলাম। কদিন ধরে খুব ডিপ্রেস ছিলেন, খালি বলতেন আর বাঁচবেন না, ওনাকে নাকি কেউ একটা বাঁচতে দেবে না। কেউ হুমকি দিয়েছিল? কোথাও কোনো ধার দেনা বা শত্রু? না, তেমন কেউ তো ছিল না, ধার দেনাও ছিল না। ছাপোষা সংসার আমাদের, কোনো মতে চলে যায়। কিন্তু এর আগেও তো উনি অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছেন, তাই নয় কি? হ্যাঁ, সেই কথা ঠিক। ইদানিং ওষুধ খেতেন, নিজে নিজেই তো খেতেন। গম্ভীর মুখে আশুদা বেরিয়ে এলো। আমাদের আগামীকাল আরেকবার আসতে হবে এখানে, চল। অনুপম দত্ত আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আশুদাকে বেরিয়ে আসতে দেখে উদ্গ্রীব হয়ে বলল, কিছু পেলেন? আপাতভাবে আত্মহত্যার কেস বলেই মনে হচ্ছে, কিন্তু কেউ যে ওনাকে বারবার থ্রেট করে এই প্রবণতাটা বাড়িয়ে দিয়েছে একথা স্পষ্ট। কি সর্বনাশ! তাহলে ডাক্তারবাবুর ফোনে সমস্ত ইনকামিং আউটগোয়িং হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমেল রেকর্ড আমাকে এনে দিন, কালকে দেখতে হবে ওগুলো। আর মোড়ের মাথায় ডাক্তারবাবুর চেম্বারে একটু যাব। আপাতত এইটুকুই। প্রতি নমস্কার সেরে আমরা মোড়ের দিকে এগিয়ে গেলাম। ঠিক যেখানটাতে রাস্তা দুভাগ হয়ে গেছে সেখানেই একটা মিষ্টি আর একটা লোহা লক্করের দোকানের পাশেই একটি ছোট্ট ওষুধের দোকান। তার পাশেই লাগোয়া ডাক্তারবাবুর চেম্বার। দোকানে একটি অল্প বয়সী ছোকরা বসে। জিজ্ঞেস করতে বলল মালিক কাছেই আছেন, ডেকে দিচ্ছে। আমরা আমাদের পরিচয় দেওয়ায় চেম্বারে বসতে বলল। ডাক্তার নভনীল মাহাতোর চেম্বারের তেমন কোনো বিশেষত্ব নেই, তবু আশুদা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করল চেয়ার টেবিলে রাখা ওষুধপত্র, দেওয়ালের চার্ট। একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে খোঁচা দিচ্ছিল মনের ভেতর। ভাবলাম এই সুযোগ জিজ্ঞেস করি কিভাবে আশুদা বুঝল এই আত্মহত্যার চেষ্টা প্রথম নয়। জিজ্ঞেস করতেই আশুদা বলল, চোখ যদি ছোড়ার হাতল হয় তাহলে পর্যবেক্ষণ হলো তার ধার। ভদ্রলোকের ডান হাতের কবজিতে অনেকগুলো ছোট ছোট কাটা দাগ, হয়তো হেজিটেন্ট কাট। যারা মাঝে মধ্যেই এই প্রবণতায় ভোগেন তাদের মধ্যে এই লক্ষণ দেখা যায়। তবে এর থেকে আরও একটা জিনিস বোঝা যায়, যদিও জানি না সেটা কতটা প্রাসঙ্গিক। সম্ভবত উনি বাঁ হাতে ছিলেন, তাই ডান হাতের কবজিতে দাগগুলো পাওয়া গেল, তাই তো? আমার উত্তর পেয়ে আশুদার মুখ ঝলমল করে উঠল। আমাদের কথা বলার মধ্যেই এক বয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকে এলেন। তার ভাবগতিকে বুঝলাম তিনি এই ক্লিনিকের মালিক। ওনার নাম রসময় চক্রবর্তী। নিজের পরিচয় নিজেই দিলেন। আমাদের পরিচয় আগেই পেয়ে গেছেন বললেন কর্মচারী ছোকরাটির কাছ থেকে। প্রতি নমস্কার সেরে আমাদের বসতে বললেন। কি ব্যাপার বলুন তো মশাই, এমন একটি ঘটনা? হ্যাঁ, খুবই দুঃখজনক। এখন তদন্তের স্বার্থে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, আশা করি বিরক্ত হবেন না। রসময় ঘাড় নাড়লেন। আশুদা ডক্টর নভনীল মাহাতোর সম্ভাব্য মনোব্যবচ্ছেদ শুরু করল। কেমন রোগী হতো ডাক্তারবাবুর? তা বেশ ভালো, কোনোদিন 20, কোনোদিন 25, সময় নিয়ে দেখতেন। আসলে এই অঞ্চলে কোনো নার্ভের ডাক্তার নেই তো, যারা আছেন সবাই হাসপাতালে। তো মানসিক রোগী তো উনি দেখতেন, তাই না? না না, সব রকমই দেখতেন, তবে মানসিক রোগী থাকলে আগে ডেকে নিতেন। কোনো বিশেষ রোগী সম্প্রতি খুব ঘন ঘন আসছিলেন ডাক্তারবাবুর কাছে? রসময়বাবু ভাবতে থাকেন। বুঝতে পারলাম সঠিক উত্তর দেওয়া
তার পক্ষে কঠিন, কারণ এইসব অঞ্চলে রোগী ডাক্তারবাবুর কাছে যাবার আগে দোকানে অনেক সময় নাম লেখায় না। সঠিকভাবে তো বলতে পারি না, সব সময় তো দোকানে থাকি না আমি, কর্মচারীরা থাকে। তবে একটি রোগীকে আমার বিশেষভাবে মনে আছে। একটি অল্প বয়সী ছেলে, কথা বলতে পারত না, বোধহয় মানসিক প্রতিবন্ধী। দিন কয়েক হলো আসছিল, সঙ্গে আসতো ওর এক আত্মীয়, ওই কাকা টাকা হবে। লোকটা সেতি আছে, সেটা চাদরে ঢেকে আসতো। কোনো বিশেষ কারণ আছে ওকে মনে রাখার? হ্যাঁ হ্যাঁ, তবে কারণটা একেবারেই অডাক্তারি। কিরকম? রোগীটি 3 বার এসেছে মোট। ডাক্তারবাবুর ভিজিট 250 টাকা। প্রতিবারই সে রেজগি দিয়ে গেছে প্যাকেটে করে। একবার তো 1000টা সিকি পয়সা। আমি মশাই নিতে চাইনি, কিন্তু আমাদের ডাক্তারবাবু আবার অন্য মনের মানুষ ছিলেন, টাকা পয়সা নিয়ে বিশেষ গা করতেন না। রোগী অন্ত প্রাণ ছিলেন, তাই তিনি আপত্তি করেননি। আমরাও মেনে নিলুম। সেই রেজগির প্যাকেটগুলো আমাকে একটু দেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওসব তো আর আজকাল চলে না, আপনি নিয়ে যান যদি আপনার কোনো কাজে লাগে। আচ্ছা, ডাক্তারবাবুর প্যাডে তো তার নিজস্ব ফোন নাম্বার দেওয়া থাকতো? হ্যাঁ অবশ্যই, উনি তো এটা খুব মেনটেনই করতেন, সরাসরি রোগীকে ফোনে কথা বলতে বলতেন। রসময়বাবু বেল বাজিয়ে সেই ছোকরাটিকে ডেকে রেজগিগুলো আনতে বললেন। আশুদা টেবিলে রাখা কয়েকটা ওষুধের ফয়েল নাড়াচাড়া করতে করতে বলল, আচ্ছা, ডাক্তারবাবুর কোনো নেশা ছিল? না, ওই তেমন কিছু না। ওই রাতের বেলা মেলায় যেতেন মাঝে মাঝে, সতী ময়নার শো দেখতে, আর 2-1টা সিগারেট কখনো সখনো। সন্তান নেই, একা একা থাকতেন স্বামী স্ত্রী। উনি চলে যাওয়াতে বড় ক্ষতি হয়ে গেল আমাদের। বেশ, আর একটা কথা, ওর স্ত্রী বললেন উনি নিজে নিজে ওষুধ খেতেন। কি ওষুধ খেতেন বলতে পারবেন? আসলে ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা স্যাম্পেল দিয়ে যেত, সব তো আমার জানা নেই। তবে ইদানিং গেল 3-4 দিন লিথিলিন বলে একটা ওষুধ শুরু করেছিলেন নিজে নিজেই, আমি দিতাম। ধন্যবাদ। নমস্কার নমস্কার। আমরা এবার উঠে পড়লাম। ছোকরা ছেলেটির নাম ভূত। ও 3টে প্লাস্টিকের প্যাকেটে রেজগিগুলো দিয়ে গেল আমাদের। আশুদা রসময়বাবুকে টাকা দিতে যাচ্ছিল, কিন্তু উনি কিছুতেই নিলেন না। আশুদা ওনার নাম্বারটা নিয়ে রাখল, বলল দরকার পড়লে যোগাযোগ করবে। বাড়ির পথে অটোয় আশুদাকে জিজ্ঞেস করলাম, কি বুঝলে? লিথিলিন মানে লিথিয়াম। নিজে নিজে নিজের ডাক্তারি করতে গিয়ে বিপদ ডাকলেন ভদ্রলোক। লিথিয়াম ওর হঠকারিতা বাড়িয়ে দিল। পৃথিবীর সমস্ত আত্মহত্যার সিংহভাগই কিন্তু এক মুহূর্তের সিদ্ধান্তে ঘটে যায়। আর এই রেজগিগুলো, মন বলছে এর মধ্যে সূত্র লুকিয়ে আছে। রাত 9টায় সতী ময়নার নাইট শো। আমরা সেদিন ছায়া দেখেছি, কিন্তু নটকে দেখতে পাইনি। পলাশ আমাদের সাহেব বাঁধের দিকে নিয়ে চলে। আবার রঘুপতিকে বেশি অনুরোধ করতে হলো না, কয়েকবার বলতেই ও রাজি হয়ে গেল। এখানে এতদিনে খুব স্বাভাবিকভাবেই ওর অনেক চেনা জানা হয়ে গেছে। তাদেরই একজন মেলায় প্যান্ডেল বেঁধে দেয়। তাকে বলে আজ রাতে সতী ময়না শোয়ে 2টো টিকিট জোগাড় করা গেল। আগেও লক্ষ্য করেছিলাম, আজও দেখলাম। ওই বিশেষ শোটাকে ঘিরে রঘুপতির এক ধরনের বিশেষ আগ্রহ আছে। কি সেই কারণ তা আপাতত আমার অজানা। যেমন অজানা কেন ডক্টর নবনীল মাহাতো ঘন ঘন ওই শোতে যেতেন। সেই অমোঘ আকর্ষণে আমরাও ব্রতী হয়ে উঠলাম। কথা হলো, আমরা 8:30 নাগাদ বের হব। 8টার মধ্যে রিককে খাইয়ে নেওয়া হবে, তারপর ওকে শুইয়ে আমরা বেরিয়ে পড়ব। সন্ধ্যা 6টা বাজলেই এই শহর ঘুমিয়ে পড়ে। ঘুলঘুলি দিয়ে শুধু সংগ্রামী সংসারের মতন জীবনের আলো জ্বলতে থাকে ঘরে। পৃথিবী ভালো নেই। সেই মারাত্মক ভাইরাস এখন চীন থেকে ছড়িয়ে পড়েছে ইউরোপে। সংক্রমণ আর মৃত্যু পাল্লা দিয়ে বেড়ে চলেছে। বিদেশ থেকে আসা মানুষগুলোকে নিয়ে কি করা হবে আলোচনা চলছে দেশে। এত সংকট রাতের পলাশ বনের দিকে তাকালে বোঝাই যাবে না। যেন নিভন্ত নিভৃতচারিণী সলজ্জ দাঁড়িয়ে আছে অভিসারে।
তার বিপ্রলব্ধ বেদনায় গাছটিও নুইয়ে পড়েছে মাটির দিকে। ঠিক 8:30টায় আমরা বেরিয়ে পড়লাম। পলাশের অটো আর রঘুপতির ক্যাচ আমাদের সতী ময়নার রহস্যময় আয়োজনে অবশেষে পৌঁছে দিল। বিকেলের মতন ভিড় এখন আর মাঠে নেই। পসরা সাজানো দোকানগুলো একে একে তাদের জিনিস প্লাস্টিকে মুড়ে রাখছেন। মাঝখানে তাঁবু ঘিরে আলো জ্বলছে শুধু। ওটাই সতী ময়নার ঘর, আগেই জেনেছি। তাঁবুতে বলা ছিল, তাই দুজনেই ঢুকে গেলাম অনায়াসে। রাস্তায় আশুদা মাত্র 2টো কথা বলেছে। 1, শোয়ে কি ঘটল সব মনের পাতায় লিখে নিতে। বাংলো ফেরত আশুদা পরীক্ষা নেবে। 2, সতী ময়নার উপস্থাপক ছেলেটির সঙ্গে শোয়ের পর খানিক কথা বলবার সুযোগ তৈরি করা, এটুকুই। তাঁবুর ভিতর একটা 1000 ওয়াটের বাল্ব ঝুলছে, আর ওই 10 লোক। এত রাতে নিজস্ব ভ্যান, অটো, গাড়ি ছাড়া বাড়ি ফেরা কঠিন। তাই যারা বসে আছেন তারা সকলেই বেশভূষায় অন্তত মোটামুটি অবস্থাপন্ন বলে মনে হলো। সকলে একটা আধখানা গোল করে বসে আছে। মাঝে একটি 14 বছরের মেয়ে মাথা নিচু করে বসে আছে, আর তার পাশে এক বয়স্ক লোক, তার বাবা বা অভিভাবক গোছের কেউ একটা। ঠিক 9:15 নাগাদ ডিমার দিয়ে মূল বাল্বটা নিভিয়ে দেওয়া হলো। লক্ষ্য করলাম সেই বাল্ব ছাড়াও আশেপাশে আরও কয়েকটি রঙিন টুনি বাল্ব জ্বলছিল, যাদের এতক্ষণ খেয়াল করিনি। একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এমনই সময় পর্দা সরিয়ে বেরিয়ে এলো সেই ছেলেটি। এবার কিন্তু ভোজপুরি জোকস নয়, গম্ভীর হয়ে সতী ময়নার আসার কথা ঘোষণা করেই চলে গেল। আর তারপর হামাগুড়ি দিয়ে সতী ময়না এলো। আজ তারা একটা কালো চুড়িদার পরেছে, চোখ দুটো সজল। মন বলছে সতী আর ময়না কারোরই মন ভালো নেই। একটা হুম হুম শব্দ ঘুরতে থাকলো তাঁবুর মধ্যে। প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝলাম এই শব্দ নয়, মন্ত্রোচ্চারণ। ওম নমো ফরা তারা শঙ্খ। একই শব্দ ঘুরে ঘুরে আসছে তাঁবুতে। পাশ থেকে ধোঁয়ার মতন কি একটা বেরিয়ে আসছে ঘরে, মৃদু সুবাস। মাথা ধরে যায় নেশায়। মন্ত্র পড়া বন্ধ হলে এবার আলো পড়ে মঞ্চের এক পাশে, যেখানে রাখা এক অদ্ভুত নগ্ন নারী মূর্তি। সে ভয়ঙ্কর চাহনি নিয়ে পদ্ম কমলে বসে আছে। তার চারদিকে ছোট ছোট বুদ্ধ মূর্তি। সব মিলিয়ে পাথরের মূর্তিটির উচ্চতা 2.5 ফুটের বেশি হবে না। আলো খানিকটা সেখানে স্থির হবার পর নেমে এলো সতী ময়নার দিকে। তার চোখ বন্ধ, মুখে বিড়বিড় করছে কিছু। সেই মঞ্চের ছেলেটি এবার অন্ধকার থেকে বলে উঠল, এবার প্রশ্ন করুন। মাঝখানে বসে থাকা মেয়েটির অভিভাবক এবার বলে ওঠেন, মা সতী, মা ময়না, আমার মেয়ের বয়স 13.5, ওর মির্গির বেরাম। কত ডাক্তার দেখাইলাম, কাহাস করলে লাই, ওর কি এই রোগ সার্বিক লাই? হ্যাঁ? প্রশ্ন শুনে সতী ময়না চোখ খোলে না। বিড়বিড় করতে করতে ওদের দেহটা ধনুকের মতন বেঁকে যায়। কোমরের যেইখান থেকে ওরা একই শরীর হয়ে গেছে সেখানটা কাঁপতে থাকে, মুখ দিয়ে গাঁজলা বার হয়। তারপর দুজনেই একসঙ্গে বলে ওঠে, আঘাত পেয়েছে, মৃগী নয়, ফিট নয়, আঘাত, মনের বড় আঘাত পেয়েছে। প্রেম? না না, আঘাত। ঘরের মধ্যেকার মানুষ, আগলে রাখো গো, আগলে রাখো। বলতে বলতে সতী ময়না দুজনেই ঝিমিয়ে পড়ে। আলো জ্বলে না। অন্ধকারে তাঁবুর ভিতরে লোকজন বেরিয়ে আসে। আমি তারার আলোয় দেখতে পাই ঘড়িতে বাজে 10:30। আজ আর ছেলেটিকে পাকড়াও করে লাভ নেই। কাল বরং। কি বুঝলে অর্ক? ডিসোসিয়েশন। কিন্তু কি অদ্ভুত, সতী আর ময়না দুজন তো আলাদা দুজন মানুষ। তাহলে ঠিক একই সঙ্গে দুজনের এই ডিসোসিয়েশন হলো কি করে? বাইরের পৃথিবীর কাছে ওরা আলাদা হলেও শুধু দেহে নয়, মনে মনে ওরা এক। আর কি বুঝলি? নবনীল তার কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেতে সতী ময়নার কাছে যেত। একজন মনোবিজ্ঞানী শেষমেশ একজোড়া ভর করা তরুণীর শরণাপন্ন হলো। এর থেকে বোঝা যাচ্ছে যে এমন কোনো বিষয়
যা তার যুক্তিগ্রাহ্যতাকেও পেরিয়ে যেতে পেরেছিল। আমাদের এখন বের করতে হবে কি সেই বিষয়। আর ছেলেটা তো বাঙালি। তবে শুধু বাঙালি নয়, বাংলাদেশীও। ওর আসল বাড়ি চট্টগ্রাম। কি করে বুঝলে? মন্ত্র অর্ক, মন্ত্রের জোরে। তবে সে কথা আজ আর নয়, কাল বলবো সকালে। আপাতত প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। রাতে শুয়ে শুয়ে নিজেকে ভেঙে ভেঙে প্রশ্নের সদুত্তর অন্বেষণ করতে থাক। পরদিন সকালে দুটো ফোন এলো আশুদার। প্রথমটা যখন বৌদি আর আশুদা রিককে স্নান করিয়ে দিচ্ছে। আমি ধরলাম অগত্যা। ফোন করেছেন ওষুধের দোকানের মালিক রসময়বাবু। রেজগি দিয়ে যাওয়া ডাক্তার নভনীল মাহাতোর সেই রোগীর নাম তার মনে পড়েছে। ওর নাম বৃন্দন আগরওয়াল। তবে তার সম্পর্কে আর কিছুই তার জানা নেই। দ্বিতীয় ফোন এলো যখন আশুদা সকালের চায়ের কাপে মুখ দিয়েছে। ওসি অনুপম দত্তর ফোন। নভনীলের ফোন ট্র্যাক করে কল লিস্টে একটি নাম্বার বারবার ঘুরে আসতে দেখা গেছে। নাম্বারের লোকেশন চেপড়ার কাছে। বৃন্দন আগরওয়াল সেই ফোনের মালিক। আরে এ তো একেবারে 2-2-4 আশুদা। তাই কি? একজন মানসিক প্রতিবন্ধী অসুস্থ মানুষের ফোনে কি এমন বিষ থাকবে যার জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞ আত্মহত্যা করতে বাধ্য হবে? কিন্তু তোর সঙ্গে আপাতত আমি কিছুটা একমত। এই বৃন্দন আগরওয়ালের সঙ্গে মোলাকাত হওয়াটা আমাদের খুব জরুরি। তৈরি হয় না? কোথায় যাব? মেলায়। এত সকালে? হ্যাঁ। আশুদার মাথার কম্পাঙ্ক মাঝে মাঝে আমাকে অবাক করে দেয়। এত কিছু পরিকল্পনা কি করে এত অল্প সময়ের মধ্যে করে ফেলে কে জানে। আমরা এবার অবশ্য রঘুপতিকেও সঙ্গে নিলাম। আশুদার নির্দেশে বলল ওকে দরকারে লাগবে। মেলায় সকালের দিকে লোক থাকে না তেমন। দোকানিদের কারোর কারোর বাড়ি অনেক দূর। তারা মেলা চলাকালীন এই মাঠেই থেকে যায়। সকালে মেলার লোক বলতে তারাই। পলাশ তার অটো পার্ক করতেই রঘুপতি বেশ উৎসাহ সহকারে নেমে সতী ময়নার তাঁবুর দিকে হাঁটা দিল। আমরা ওকে ফলো করতে লাগলাম। তাঁবুতে মোট 4 জন। সতী ময়না, সেই ছেলেটি, আরেকজন লেবার যে শোয়ের সময় আলো নিয়ন্ত্রণ করে, আবার টুকটাক কাজও করে যায়। এই সব তথ্যই আমরা তাঁবুতে যাওয়ার আগেই পেয়ে গেলাম রঘুপতির কাছ থেকে। রঘুপতি তাঁবুতে ঢুকে যাওয়ার ঠিক আগে নিচু স্বরে আশুদাকে বলল, দাদা বাবু, আমার ব্যাপারটা একটু ইয়াদ রাখবেন। আশুদা ঘাড় নাড়িয়ে ঢুকে পড়ল। আমি অনুসরণ করলাম। রঘুপতির কোন ব্যাপার আশুদাকে মনে রাখতে হবে আমার জানা নেই। তবে এটা নিশ্চিত যে এটা কোনো টাকা পয়সার ব্যাপার নয়। হয়তো এটাই সতী ময়নার রাতের বেলার শোকে ঘিরে রঘুপতির আগ্রহের কারণ। কিন্তু এখন আশুদাকে জিজ্ঞেস করার উপায় নেই। এখন বললেও আশুদা উত্তর দেবে না। গতকাল রাতের সঙ্গে আজকের এই তাঁবুর পরিবেশের কোনো মিল নেই। মাটির মোটা কার্পেট আংশিক গোটানো, সেখানে ডাঁই করে রাখা হাঁড়ি কড়া সমেত কিছু বাসনকোসন। এক কোণে স্টোভে তরকারি সিদ্ধ হচ্ছে। আড়াআড়িভাবে দড়িতে ঝুলছে কেচে নেওয়া গামছা, পাজামা, পাঞ্জাবি। যে ছেলেটি আলো নিয়ন্ত্রণ করে তার নাম গিরিধারীলাল। তার চেহারা আমাকে আরণ্যকের সেই গঙ্গতা জাতির গিরিধারীলালকে মনে করিয়ে দিল। তাকে জানাতেই কিছুক্ষণ বাদে স্টেজের পর্দা সরিয়ে বেরিয়ে এলো গতকালকের সেই ছেলেটি। গেঞ্জি আর বারমুড়ায় এখন তাকে আর রহস্যময় লাগছে না। আশুদা নিজের পরিচয় আর তদন্তের কথা বলতে সঙ্গে সঙ্গে সে 3টে চেয়ার আনতে বলল গিরিধারীলালকে। আমরা বসে কথোপকথন শুরু করলাম। ছেলেটির নাম মৃন্ময় হালদার। আশুদাই প্রশ্ন শুরু করল, এখন সতী ময়না কেমন আছে? এখন অনেক ভালো। রাতের শোয়ের পর এই ঘটনা ঘটে। ঘুমোলেই ঠিক হয়ে যায়, তবে ওর ধকল যায় খুব। সেই কারণে আজকাল আর একজনের বেশি কেস রাতে রাখা হয় না। আচ্ছা, আপনাদের শো কতদিন চলছে এখানে? এই মাঠে নানান মেলা চলতেই থাকে। 2 মাস হলো আমাদের এই তাঁবু রয়েছে। কেউ তেমন জ্বালাতন করে না। অন্য সময় কোথায় থাকো? গ্রামের বাড়ি, অযোধ্যা পাহাড়ের ফুলডুংরিতে। আচ্ছা, তোমাদের রাতের শোতে কখনো কোনো ডাক্তারবাবুকে আসতে দেখেছো? নার্ভের ডাক্তার? হ্যাঁ, একজন ডাক্তারবাবু নিয়মিত আসতেন। তবে গেল 3 দিন 4 দিন আর আসছেন না। স্থানীয় ডাক্তার।
আসলে একটা দুর্ঘটনা ঘটে গেছে। ওর মৃত্যুর তদন্ত করতেই মূলত আজ আমাদের আশা। একটা কথা জানা খুব জরুরি, উনি কি প্রশ্ন করতেন সতী ময়নাকে বলতে পারবে? ওনার একটা না জন্মানো মেয়ের কথা বলতেন। মেয়েটার সঙ্গে কথা বলতেন সতী ময়নার মাধ্যমে। তবে আমি এই ব্যাপারটা ঘন ঘন হতে দিতাম না। এটা হলে ওদের খুব কষ্ট হতো। তোমার আসল বাড়ি তো চট্টগ্রাম, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কি করি? কতদিনে দেশে এসেছ? কাগজপত্র আছে? মৃন্ময় এবার এদিক ওদিক তাকায়। তারপর নিশ্চিত হয়ে হঠাৎ হাউমাউ করে আশুদার পা জড়িয়ে ধরে। এই ঘটনা আমাদের দুজনকেই অপ্রস্তুত করে দেয়। আশুদা আশ্বস্ত করলে সামলে উঠে আবার চেয়ারে উঠে বসে। মৃন্ময় এবার বলতে থাকে, আমরা শুনে চলি। ও যা বলল তা অনেকটা এই মতন। ছেলেটির আসল নাম মৃন্ময় হালদার নয়, ওর আসল নাম ওয়াহিবুল্লাহ। বাবা বর্মার বৌদ্ধ, মা মহেশখালীর মেয়ে। প্রেম প্রণয়, তারপর পালিয়ে বিয়ে। তখন ওয়াহিবের ভ্রূণ মায়ের পেটে। চট্টগ্রামের সমাজ এই বিবাহ মানতে চাইল না, তাই ওয়াহিবের জন্ম হতেই ওরা পালিয়ে এলো কর্ণফুলী নদীর ধারে বেতাগী গ্রামে। বাবা খুচরো কাজ করেন, মা ঘুঁটে দেন, ধান বাঁধেন, বিড়ি বাঁধেন। এইভাবেই চলতে থাকে। এইভাবেই বেশ চলছিল। ওয়াহিব বড় হয়ে উঠল। হঠাৎ বাংলাদেশে রাষ্ট্র হয়ে গেল। রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে পালিয়ে আসছে। তাদের কেউ কেউ বেতাগী গ্রামেও এসে পড়ল। বর্মাদের অকথ্য অত্যাচারের পর রোহিঙ্গাদের মধ্যে বৌদ্ধদের প্রতি এক ধরনের ঘৃণা জন্মেছিল। একদিন কিভাবে রাষ্ট্র হয়ে যায় ওয়াহিবের বাবা বৌদ্ধ, তারপরই তার বাবা আর মায়ের লাশ ভেসে ওঠে কর্ণফুলী নদীতে। ওয়াহিব কোনো মতে পালিয়ে এলো ভারতের পুরুলিয়ায়। তারপর সতী ময়নার সঙ্গে দেখা হয়ে গেল। মৃন্ময় ওরফে ওয়াহিব বলে চলে, সতী ময়না না থাকলে আমার বাঁচা হতো নি। গতকাল ওদের মন খারাপ ছিল কেন? বহুত পেয়ার করে আমায়, নিকে করতে চায়। আর তুমি? আর কি বলবো, মানে আমিও, ওরা না থাকলে আমার বাঁচাই হতো নি। কিন্তু ওরা তো আসলে দুজন। কে তোমাকে ভালোবাসে বুঝলে কি করে? কার সঙ্গে নিকে করবে? অন্যজন আপত্তি করলে? আগে দুজনেই ভালোবাসে। ওরা ঠিক ফুলডুংরির পলাশের মতোই সরল। আমি দুজনকেই নিকে করব, ওরা আপত্তি করবে না। গতকাল যে মন্ত্রটা তুমি পড়লে সেটা কি তোমার বাবা তোমাকে শিখিয়েছেন? আগে হ্যাঁ স্যার। আর ওই মূর্তিটা? ওটাও বাবারই ছেড়ে যাওয়া। বাবা পুজো করতেন রোজ। পালাবার সময় আমিও নিয়ে এসেছিলাম ওটা। বেশ, এবার আমরা উঠব। শেষ প্রশ্ন, কোনো বৃন্দন আগরওয়াল নামের ছেলে তোমাদের সঙ্গে দেখা করেছিল? মৃন্ময় বা ওয়াহিব বৃন্দনকে চিনতে পারল না। সতী ময়নার সঙ্গে দেখা হলো না। ওরা এই সময়টাতে ঘুমোয়। আমাদের সঙ্গে কথা বলবার পর ওয়াহিব ওদের স্নান করিয়ে দেবে, তারপর খাওয়া দাওয়া। রাতের খাওয়া কখন কি তা অনিশ্চিত। এভাবেই চলতে থাকা একটা ছোট্ট পরিবার। কোনো সামাজিক শিলমোহর নেই, মজরো অনুষ্ঠান নেই, অথচ কত প্রাণবন্ত। ফেরার পথে রঘুপতির কথা জিজ্ঞেস করলাম আশুদাকে। আশুদা হাসল শুধু। চল সাহেব বাঁধটা ঘুরে নি। ইংরেজ আমলের তৈরি, সদ্য সদ্য সিপাহী বিদ্রোহ দমন হয়েছে। কর্নেল চিকলি সাহেব 5 বছর ধরে তৈরি করেন এই জলাশয়। কতদিন এভাবে আমরা বেরোতে পারবো জানি না, তাই ঘুরতে ঘুরতে বলি। সাহেব বাঁধকে পর্যটক প্রিয় করতে সুন্দর উদ্যান নির্মাণ করা হয়েছে। সেখানে আছে বোটিংয়ের ব্যবস্থা। আমরা বাগানে হাঁটছিলাম। আশুদা বলল, রাঁচিতে রঘুপতির এক যুবতী মেয়ে আছে, সম্বন্ধ আসছে, বিয়ে হচ্ছে না। সেই নিয়ে ও সতী ময়নার কাছে জানতে চায়, কিন্তু টাকা পয়সা নেই বলে সাহস পাচ্ছে না। রাতের অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য ওরা 1000 টাকা নেয়। সে টাকা আমি দেব, কথা দিয়েছি। তা কি করে বুঝলে মৃন্ময় ওরফে ওয়াহিবের আদিবাড়ি চট্টগ্রাম? খুব সহজ। প্রথম, ওর কথা বলার ধরনে একটা অদ্ভুত টান আছে যা চট্টগ্রামের মানুষের কথোপকথনে দেখা যায়। দ্বিতীয়, গতকালের ওই মন্ত্র আসলে থেরবাদের মন্ত্র। 1870 সালে সংঘরাজ সারমেধ মহাথেরো আরাকান থেকে চট্টগ্রামে
এই থেরবাদ প্রচার করেন। এই প্রচারে বৌদ্ধ মহাযান ধর্মের প্রভাব এই অঞ্চলে দুর্বল হয়ে পড়ে। পরবর্তীকালে এই মন্ত্র শাক্ত হিন্দু ধর্মের সঙ্গে মিশে যায়। ও তারা, মহাতারা, সর্বতারা। মন্ত্রটি আসলে ত্রিরত্নকে বন্দনা করছে। ওং নমো হরা তারা সংঘ। এখানে হরা অর্থ বুদ্ধ, তারা অর্থ ধর্ম, সংঘ অর্থ দোতক। আমি বিস্মিত হই আশুদার গবেষণার ব্যাপ্তিতে। অবশ্য এটুকু নতুন নয়, আলাপাদমামের ক্ষেত্রে ও নৈবেত্তিকেও এমনটা দেখেছিলাম। আশুদা বলে চলে, আর তৃতীয় ওই মূর্তি। মৃন্ময় বা ওয়াহিব জানে না ওই মূর্তি আন্তর্জাতিক বাজারে এক মুহূর্তে ওকে কোটিপতি করে দিতে পারে। বেতাগী গ্রামে কর্ণফুলী নদীগর্ভ থেকে বেশ কয়েক বছর আগে একটি বৃহদাকার মহাযানী মূর্তি উদ্ধার হয়। তারও চারপাশে ছোট ছোট বোধিসত্ত্ব মূর্তি ছিল। সেটি এখন বাংলাদেশের সংগ্রহশালায় রয়েছে। কিন্তু কেউ কেউ বলেছেন কেবল একটি মূর্তি সেদিন আবিষ্কৃত হয়নি, আরও বেশ কয়েকটি মহামূল্যবান মূর্তি সেদিন নদীগর্ভ থেকে উঠে এসেছিল, যারা কোথায় আছে আজও কেউ জানে না। এই মূর্তি আমার ধারণায় সেরকমই একটি, যা ওয়াহিবের বাবা হাতে পেয়ে লুকিয়ে পুজো করত। ওই মূর্তি কি দুর্গা মূর্তি? সম্ভবত না। মহাযানী দেবীদের মধ্যে অন্যতম ছিলেন বুদ্ধশক্তি, জম্ভলা, বসুধারা ও তারা। এই মূর্তি তারা দেবীর। বেশ বুঝলাম। অতঃ কিম? আমরা ঘাটের কিনারে এসে দাঁড়িয়েছি। জলে পানকৌড়ি ডুব দিয়ে উঠছে আবার, ঠিক এই মায়া জগতের মতন। তার অর্ধেক বাস্তব আর অর্ধেক মায়ার সম্মোহন। সেদিকে তাকিয়ে আশুদা বলে, বৃন্দনের সঙ্গে একবার কথা বলতে হবেই, আর একবার নভনীলের স্ত্রীর সঙ্গে। তবে তার আগে নভনীলের ব্যাপারে একটা ইনফরমেশন দরকার। একটা খটকা লাগছে বারবার। সেটা পরিষ্কার করতে পারবে একমাত্র নভনীলের ব্যাচমেট ব্রহ্মজিৎ। ওয়াহিবকে কেমন লাগলো? কি অদ্ভুত সমাপতন বল। ওর মৃন্ময় নামটাও সার্থক। মাটি দিয়ে গড়া, ভালো খারাপ মিশিয়ে একটি রক্ত মাংসের মানুষ। আমার মন বলছে আজ ও সব কিছু বলেনি, কিন্তু সেটাই তো ওর জন্য স্বাভাবিক। আগে গ্রিক ঐতিহাসিকরা চট্টগ্রামকে কি বলতো জানিস? হ্যাঁ, সুবর্ণভূমি বা সুবর্ণদ্বীপ। ঠিক। গ্রিকরা বলতো ক্রিস, যার অর্থ সোনা। ওয়াহিবের মনটা সে চট্টগ্রামের সোনার মতো, সেখানে কোনো মিশেল নেই। আমরা বাংলোর দিকে ফিরে চলি। ব্রহ্মজিৎ বাবুকে একটা ফোন করা দরকার। ক্রমশ আঁটোসাঁটো হচ্ছে মহামারীর থাবা। ইউরোপ গ্রাস করে তা এবার আক্রান্ত করেছে আমেরিকাকে। ইতালিতে শুরু হয়েছে মৃত্যু মিছিল। এই মাঝে সাহেববাদের বাংলোয় ধীরে ধীরে সেরে উঠছে রিক। আর তারই সঙ্গে স্বাভাবিক ছন্দ ফিরে আসছে আশুদার পরিবারে। মন্দিরা বৌদি আজ রান্না করবে বলেছে। সকালেই বলে দিয়েছে, শোনো, যেখানেই যাও খেয়ে বেরোতে হবে কিন্তু। আশুদাকে এতদিন অস্থির দেখেছি। রিকের এই ঘটনার জন্য দায়ী দোষীদের খুঁজতে ঘন ঘন দৌড়ে যেতে দেখেছি বেনিয়াপুকুর থানায়। সেই আশুদার সঙ্গে এই আশুদার কোনো মিল নেই। এই আশুদা যেন যত্নে লালিত বাগানের গুল্মলতা। তার শাখা প্রশাখায় একজন রক্তমাংসের পিতা। ব্রহ্মজিৎ বাবুকে আমাদের আর ফোন করতে হলো না, তিনি নিজেই ফোন করলেন। আমরা কেমন আছি জানতে চাইলেন। আশুদাই কথা বলল। আমি বারান্দায় খানিকটা মুক্ত বাতাস নেব ঠিক করলাম। কে জানে কবে এটুকু পাওয়া দুষ্কর হয়ে যাবে। এখানে আসার পর ডাক্তার নভনীল মাহাতোর মৃত্যু হবার পর একটা কথাই বারবার মনে ঘুরে আসছে। আশুদা যাকে বলে মনের ব্যবচ্ছেদ। এটুকু করলে এটা স্পষ্ট যে নভনীলের জীবনে এমন কোনো দুর্বল জায়গা ছিল যার থেকে জন্ম নেওয়া অস্থিরতা তাকে বারবার সতীময়নার অলৌকিকতার দিকে টেনে নিয়ে গেছে। কি সেই দুর্বলতা? আশুদা কি সেটা ধরে ফেলেছে? এত সব ভাবতে ভাবতেই দেখলাম রঘুপতি বাগানের গাছগুলিতে জল দিচ্ছে। কে জানত তারও মনের ভেতরে আশুদার মতোই এক অসহায় পিতা বসবাস করছে। আশুদা জল খাবার সেরে নিয়েই বলল, চল বেরিয়ে পড়তে হবে, যে কোনো সময় দেশে লকডাউন হয়ে যেতে পারে। ব্রহ্মজিৎ বাবু কি বললেন?
তেমন কিছু না, ওই নিয়ম মাফিক। তবে নভনীলের ব্যাপারে ওর কাছে আমার একটা জিজ্ঞাস্য আছে, সেটা একটু নিশ্চিত করতে ওকে হোম টাস্ক দিলাম। আর আপাতত গন্তব্য? রাঁচি রোডের ওপরে ডাক্তার নভনীলের বাড়ি, তারপর পাতলই জলাধারে ভ্রমণ। ডাক্তার নভনীলের বাড়িতে আজ আর আগের দিনের ভিড় নেই। আসলে মৃত্যু একটা সামাজিক অনুষ্ঠান, ঠিক যেমন বিবাহ, উপনয়ন। সেখানে লোক জড়ো হয়, তারপর মিটে গেলে শূন্যতা। অথচ এই সময়টাতেই তো একলা অকাল বৈধব্যে পা দেওয়া মহিলাটির জীবনে সবচেয়ে বেশি অবলম্বনের প্রয়োজন। সামাজিক মানুষ সেটা বুঝেও না বোঝার ভান করে। সেদিন বুঝিনি, আজ বুঝলাম। ডাক্তার নভনীলের বয়স 50-এর কোঠায় হলেও তার স্ত্রী এখনো যৌবনবতী, অর্থাৎ বৃদ্ধস্ব তরুণী ভার্যা। অথচ তাকে হঠাৎ সাদা শাড়িতেই কেমন বেমানান লাগছিল। আশুদা সরাসরি জানিয়ে ঢুকল যে সে কয়েকটা কথা জানতে চায়। আমার ভূমিকা ছিল নিছক নেপথ্যের। কথা যা হলো তা অনেকটা এই রকম। আশুদা শুরু করল, আপনার স্বামী অবসাদে ভুগতেন আমরা জেনেছি, এর কি কোনো কারণ ছিল? জানি না। পরিবারের মধ্যে প্রাণী বলতে তো আমরা দুজন, কোনো তৃতীয় মানুষ ছিল না যাকে যাকে ঘিরে অশান্তি হতে পারে। একটা খুব ব্যক্তিগত প্রশ্ন করতে চাই, যদি আপত্তি না থাকে। বলুন। আপনাদের কি কোনো কন্যা সন্তান ছিল? আশুদার প্রশ্ন শুনে নভনীল পত্নী মেঝের দিকে তাকিয়ে থাকলেন। তার চোখের কোলে জল। মাথা নেড়ে হ্যাঁ জানালেন। সে এখন কোথায়? একবার চোখ মুছে পত্নী বললেন, আসল কথাটা তাহলে বলি। আমাদের বিয়ে হয়েছে প্রায় 18 বছর। এই 18 বছরে একটিবার মাত্র গর্ভবতী হয়েছিলাম, সেটাও অ্যাবর্শন করতে হলো। কেন নষ্ট করলেন বাচ্চাটিকে? করতে চাইনি, ওই করতে বাধ্য করেছিল আমায়। তার কোনো বিশেষ কারণ আছে? ও প্রথম প্রথম বাচ্চাদের খুব একটা পছন্দ করতো না, তবে সেটা আসল কারণ নয়। আমি আর আশুদা পরস্পর পরস্পরের দিকে তাকাই। লক্ষ্য করতে থাকি ডাক্তার নভনীল মাহাতোর স্ত্রী শ্রমণা মাহাতোর চোখে মুখে বিচ্ছেদ বেদনার পরিবর্তে ফুটে উঠছে সুপ্ত অভিমান। ক্রমশ তা তার চোখে আক্রোশের রূপ নেয়। নভনীল মনোবিজ্ঞান নিয়ে চর্চা করলেও মনে মনে কুসংস্কারে আবদ্ধ হয়ে পড়েছিল। সমস্ত ঘটনার জন্য কোনো দৈব নির্দেশের অপেক্ষায় থাকত সে। আমি গর্ভবতী এই কথাটা যেদিন সে জানতে পারল, ঠিক সেই দিনই কাকতালীয়ভাবে আমাদের বাড়ির সামনে একটা মরা ঈগলের দেহ পাওয়া গেল। এর থেকেই নভনীলের ধারণা হলো যে আসতে চলেছে সে অশুভ শক্তির অধিকারী। অ্যাবর্শনের সিদ্ধান্ত ওর, আমার নয়। তখন মনকে এতটা শক্ত করতে পারিনি, পারলে হয়তো এই দিনটা দেখতে হতো না। শ্রমণা মাথা নিচু করে গুম হয়ে থাকে, ঠিক যেন মালভূমিতে গ্রীষ্মের দাবদাহে শুকিয়ে যাওয়া কোনো জলাভূমি। আশুদা নীরবতা ভঙ্গ করে। আচ্ছা, নভনীলবাবুর তো স্ত্রী ও প্রসূতিবিদ্যায়ও ডিগ্রি ছিল, তাহলে উনি মূলত কোন ধরনের রোগী দেখতেন? মানসিক না স্ত্রী রোগের? আমি বুঝতে পারলাম। আজ সকালে ব্রহ্মজিৎ বাবুর সঙ্গে কথা বলে আশুদা নভনীল বাবুর সম্পর্কে এই তথ্য নিয়ে রেখেছে। আশুদার প্রশ্নে শ্রমণা নির্লিপ্তভাবে বললেন, মনোরোগই তো দেখতো জানতাম, স্ত্রীরোগ বা প্রসূতি ডেলিভারি করতো কিনা সেটা আমি জানি না। আচ্ছা, ওই ঘটনার পর আপনারা কোনো সন্তান নিলেন না কেন? আর সম্ভব ছিল না। অ্যাবর্শনের পর আমার টিউব নষ্ট হয়ে গেছিল, দুদিকেরই। ইনফেকশন হয়ে গিয়েছিল, জ্বর আসতো রোজ রোজ। 2 মাস ভুগেছি আমি, অনেক ভুগেছি। কত ওষুধ, কত ইনজেকশন। তারপর জানলাম আমার আর মা হওয়া হবে না। একটা কথা জিজ্ঞেস করতে চাই, অবশ্য আপনি বলতে না চাইলে জোর করব না। না না, বলুন। আপনার অপারেশনটা কোথায় হয়েছিল? পুরুলিয়া হাসপাতালে নাকি কোনো নার্সিং হোমে? শ্রমণা দেবীর চোখে আবার সেই ভয়ঙ্কর রসানল, কিন্তু কণ্ঠস্বরে তার কোনো প্রতিফলন ঘটল না। মৃত মানুষের মতোই সে বলল, কোথাও না, বাড়িতেই হয়েছিল। যে ঘরে নভনীলের দেহ পড়ে থাকতে দেখলেন, ঠিক সেই ঘরে। ডাক্তারবাবু রাজি হলেন? নভনীল নিজেই করে ওই অপারেশন। জানেন, আপনারা ওই অপারেশনের আগে কনসেন্ট নেন না, ওগুলো শুধু পুরুষের জন্য।
মহিলাদের শুধু একটিবার কনসেন্টই নেওয়া হয়, আর সেটা ওই বিয়ের পিঁড়িতে। সেই কনসেন্ট তারপর তার সারা জীবনের সমস্ত ঘটনাতে প্রযোজ্য হয়ে যায় তার দেওয়া কনসেন্ট। তার আর উপায় থাকে না না বলার। নভনীল তার নিজের স্ত্রীর অ্যাবর্শন নিজের হাতে করেছেন, এই কথা জেনে আমি বেশ চমকে উঠলাম। কিন্তু আশুদাকে ভাবলেশীন দেখালো। মনে হলো আশুদা এই কথা আগে থেকেই আন্দাজ করেছিল। আপনার এই অপারেশনের কথা আপনারা দুজন ছাড়া আর কেউ জানতো? হ্যাঁ, একটি ছেলে মাঝে মাঝে আসতো ওর কাছে, তখন টুকটাক ওটি করতো। ছেলেটাকে অ্যাসিস্ট করতো। অযোধ্যা পাহাড়ে থাকে। এখন শুনেছি ওই ইউনিভার্সিটির মাঠের মেলায় কি সব খেলা দেখায়। নামটা মনে আছে? মনে হয় মৃন্ময়, পদবিটা আমার ঠিক মনে পড়ছে না। হালদার? হালদার হালদার। ও কি সেই দিন আপনার অপারেশনের সময় ছিল? হ্যাঁ, ও সহকারীর ভূমিকায় ছিল সেদিন। বুঝলাম। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট দিলাম আপনাকে। প্রতি নমস্কার সেরে আমরা উঠে পড়লাম। অনেকগুলো সমীকরণ যেন মিলে যাচ্ছিল, কয়েকটা জানলা খুলে যাচ্ছে, আবার তার মধ্য দিয়ে আরো অনেকগুলো বন্ধ জানলার সন্ধান পেলাম যেন। আমরা পলাশের অটোতে উঠে পড়তেই পাতলয়ের দিকে চললাম। সেখানে কোন রহস্য অপেক্ষা করছে আমাদের জন্য কে জানে। পলাশের এই দিকটা নিজের বাড়ির কাছে বলে পথঘাট বেশ ভালোই নখদর্পণে। আমরা সুরুলিয়া পেরিয়ে পুরুলিয়া বাঁকুড়া রোড ধরলাম। পুরুলিয়ার মূল শহর থেকে পাতলই জলাধারের দূরত্ব 15.5 কিলোমিটারের মতো। অটোতে আধ ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা। ওদিকে যাব শুনে পলাশ দুপুরের খাবার ওর বাড়িতে খাবার জন্য অনেক অনুরোধ করল। বহু কষ্টে আশুদা ওকে বিন্যস্ত করল। রিক আজকাল আশুদা না থাকলে খেতে চায় না, ভায়োলেন্ট হয়ে যায়। সেই কারণেই আশুদা তাড়াতাড়ি বৃন্দনের সঙ্গে মোলাকাত সেরে ফিরে আসবার তাড়া দিচ্ছিল। মৃন্ময়ের ব্যাপারটা আশুদাকেও বেশ চমকে দিয়েছে, কিন্তু এখন এই বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা করা যাবে না, তাই আর জটিলতা বাড়ালাম না। নবনীলের বাড়ি থেকে বেরিয়ে মোড়ের মাথায় এক ঝলক দেখা হয়ে গেল রসময় বাবুর সঙ্গে। ওনার সূত্র ধরেই বৃন্দনের উদ্দেশ্যে আমাদের চলা, এই কথা আর বললাম না। অনুপম দত্ত চেপড়ার লোকেশনটা টেক্সট করেছে। আমরা সেই মতন মানচিত্র দেখে এগিয়ে চলেছি। মানুষের মনের সেই রকম কোনো লোকেশনও একদিন নিশ্চয়ই বের হবে। সেদিন সেই মানচিত্র ধরে হয়তো তার অবগাহন এত কঠিন হবে না। আজ নবনীল বাবুর স্ত্রী শ্রমনাথ চোখে যে শূন্যতা দেখেছি তা অনেকটা সুপ্ত আগ্নেয়গিরির মতো। সেই শূন্য সান্ত্বনার আড়ালে যে তরল প্রতিহিংসার লাভা টকবক করছে, তাই কি তবে ডাক্তার নবনীল মাহাতোকে চরম পরিণতির দিকে ঠেলে দিল? ভাঙড়া মোড় এগিয়ে গাড়ি বাঁক নিল। এই রাস্তা সোজা চলে গেছে একটা ঝুলন্ত সেতুর দিকে, সেটাই পাতলই জলাধার। আমরা সেদিকেই এখন চলেছি। আগে জলাধারটা এক ঝলক দেখে আসি চল, আর যদি এদিকে আসা না হয়। আমি রাজি হয়ে গেলাম। সরু কাঁচা লাল পথ এক জায়গায় এসে শেষ হল, সেখান থেকে হাঁটা পথ, তারপর পাতলই সেতু। একদিকে বড় দিঘির মতন জলাশয়, অন্যদিকে শুকনো খটখটে শীর্ণ সোঁতা। আমার সেতুর মাঝামাঝি দাঁড়িয়ে মনে হলো শ্রমনা মাহাতোর মনের সন্ধিস্থলে দাঁড়িয়ে আছি। তার একদিকে মাতৃত্বকামী আবেগের সজল আবেগ, অন্যদিকে বাস্তবতার রুক্ষতা। এই সুইট গেট খুলে সেই শুষ্কতা জলমগ্ন করা গেলে বেশ হতো, কিন্তু তা হবার নয়। অলিক জলাধারের খানিকটা আগে এই একতলা বাংলো। পলাশ বলল একসময় এখানে এই জলাশয় রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত অফিসার সেখানে থাকতেন। এখন আর কেউ সেখানে থাকে না, বন্ধই থাকে। কালে ভদ্রে কোনো ট্যুরিস্ট খুব জানাশোনা হলে তাকে থাকতে দেওয়া হয় এখন। অনুপম দত্তর দেওয়া মানচিত্রে পয়েন্টার এই বাংলোর অবস্থানে এসে থেমে গেল। তাহলে এখানেই থাকে বৃন্দন। কলিং বেল নেই, দরজার ভিতর থেকে তালা দেওয়া। সেটা নাড়িয়ে দিতেই একজন মাঝবয়সী ৮ প্রৌঢ় মহিলা ঘর থেকে বেরিয়ে এলেন। আশুদা সরাসরি তার পরিচয় দিয়ে তদন্তের কথা বলল। শুনে ভদ্রমহিলা ঘাবড়ে গেলেন। দাঁড়ান, চাবি আনি বলে ভিতরে চলে গেলেন। তারপর মিনিট 7 বাদে দরজা খুলে আমাদের ভিতরের ঘরে বসতে বললেন।
আমি আর আশুদা বসলাম। পলাশ বারান্দায় দাঁড়িয়ে রইল। কাপড় সামলে ভদ্রমহিলা আবার এসে এবার আমাদের মুখোমুখি বসে বললেন, বলুন, কি জানতে চান? আপনি? আমি বৃন্দনের মাসিমা। এখানে কতদিন এসেছেন? 1 সপ্তাহ হলো। আসলে আমার স্বামী ডিভিসিতে ছিলেন। ওই গেল বছর হঠাৎ স্ট্রোক হয়ে চলে গেলেন তিনি। আমার স্বামীর এক সহকর্মী থাকতেন এই বাংলোয়, তাই ওই তারই সুপারিশে রয়েছি। এখানে কদিন থাকবেন? আর 3 থেকে চলে যাব। কলকাতার ডাক্তার বলেছিলেন 10 খাওয়া বদল করে আসতে। সেই 10 দিন তো হতে চলল। আচ্ছা, আপনার বোনপোর রোগটা কি জানতে পারি? আমি সামান্য বিএ পাস। ডাক্তারি কচকচি অত বুঝি না। তবে ডাক্তার বারবার বলতেন বৃন্দন সহজে কোনো একটা বিষয় থেকে বেরোতে পারে না, তাই সবসময় নিজেকে গুটিয়ে রাখি। ওর বাবা চলে যাওয়ার পর আমি ওর দেখভাল করি। আপনাদের আসল বাড়ি কোথায়? মুম্বাই, আন্ধেরি। তবে গ্রামের বাড়ি এখানে, ওই কেতিয়ার কাছে। এখন অবশ্য সেখানে আর কেউ থাকে না। আমাদের এই কথোপকথনের মাঝে একটা বিচিত্র ঘটনা ঘটল। পিছনের ঘরের দরজা দিয়ে একটি আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে কেউ একটা বেরিয়ে গেল বারান্দার দিকে। সামান্য ঝুঁকে চলায় তার চোয়াল অল্প দেখা যাচ্ছে, চুল সাদা ধবধবে। সামান্য ঝুঁকে হাঁটেন। তাহলে এনার কথাই রসময়বাবু বলেছিলেন। আমি জিজ্ঞেস চোখে মাসিমার দিকে তাকাতেই তিনি বললেন, ও সদাশিব এ বাড়িতেই থাকে, অনেক দিন হলো। নবনীল বাবুর চেম্বারে বৃন্দনকে কি ওই নিয়ে যেত? হ্যাঁ। একবার একটু ওর সঙ্গে কথা বলতে চাই। বৃন্দনের মাসিমার নাম বনলতা। আশুদার কথায় খানিকটা তুতলে উঠে উনি বললেন, ওর সঙ্গে কথা বলে লাভ নেই। ও তো বোবা। কেন কে জানে, ওনার কথা আমার বিশ্বাসযোগ্য মনে হলো না। কিন্তু আশুদার ভ্রুক্ষেপ নেই। সে অবিচলিতভাবেই বলল, একবার বৃন্দনের সঙ্গে দেখা করতে চাই। বনলতা দেবী বারণ করলেন না, শুধু সাবধান করে দিলেন আমরা যেন ওর ঘরে গিয়ে কোনো কথা না বলি। শব্দে বৃন্দন মারমুখী হয়ে ওঠে কখনো কখনো। আমরা ঘাড় নেড়ে উঠে পড়লাম। আধো আলো আধো ছায়া ঘেরা একটি ঘরে গরাদ ঘেরা জানলার ধারে একটি বছর 19-20 ছেলে বসে রয়েছে। এই জানলা দিয়ে জলাধার স্পষ্ট দেখা যায়। ছেলেটি তারই দিকে তাকিয়ে। আমাদের আগমন তাকে ধ্যানচ্যুত করতে পারল না। আশুদা খানিকটা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। তারপর ঠিক যখন আমরা বেরিয়ে আসতে যাব ঘর থেকে, হঠাৎ প্রচণ্ড চড়া গলায় টেবিল চাপড়াতে চাপড়াতে বৃন্দন বলে উঠল, অগ্নির জ্যোতিঃ শুক্লা শন মাস উত্তরায়ণম তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বিদজন। স্পষ্ট সংস্কৃত উচ্চারণ। আবার বৃন্দন তার ধ্যানে ডুবে গেল। আমরা আগের ঘরে ফিরে এলাম আবার। আমি না জিজ্ঞেস করে পারলাম না বনলতা দেবীকে, আপনার বোনপো সংস্কৃত জানে? হ্যাঁ, ও গীতা পড়ে নিয়মিত। আর একটা কথা, নবনীল ডাক্তারবাবু আপনার বোনপোর জন্য যে প্রেসক্রিপশনগুলো করে দিয়েছিল সেগুলো একবার দেখতে চাই। সেসব নেই। নেই? কোথায় গেল? আসলে আমারই গাফিলতি। ওর ঘরে রেখেছিলাম কাগজগুলো, খেয়াল করিনি। গতকালও সেগুলো পুড়িয়ে দিয়েছে। কি যে ক্ষতি হয়ে গেল। আচ্ছা, বৃন্দনের কাছেই কি আপনাদের ফোনটা থাকতো? ও ফোন করতে পারে? ভদ্রমহিলা এ বিষয়ে তেমন কিছু বলতে পারলেন না। আমরা উঠে পড়লাম। পলাশ ওখান থেকে বেরিয়ে আমাদের ফিরতি পথে নিয়ে চলেছে। যাবার পথে একবার ওর বাড়িটাও ঘুরে যাব। যাবার পথে আশুদা বলল, শ্লোকটা চিনতে পারলি? হ্যাঁ, উত্তরায়ণের সেই শ্লোকটা।
এটাও কি কাকতালীয়? জানি না, তবে বৃন্দানের অসুখটা খানিকটা ধরতে পারছি। কি? এখন না, আরো তথ্য দরকার, তারপর নিশ্চিত হব। বনলতা অনেক কিছু আমাদের বলল না, তাই না? সব বলে দিলে আর ব্যবচ্ছেদ করে কি বের করবি শুনি? অগত্যা। পলাশের অবাক জানে আমি আপাতত সেই প্রত্যাশা আশ্রয় করে এগোতে থাকলাম। লাল মাটির দেশে এক অপূর্ব মাদকতা আছে, আর সেই মাদকতা শুধুই পলাশ ফুল আর মহুয়া বনে সীমিত থাকেনি, তা ছড়িয়ে পড়েছে মানুষগুলির মধ্যেও। কখনো তাদের বাঁশির সুরালো আওয়াজে, কখনো বা সুমিষ্ট সেরেঙ্গের শব্দে, কখনো মিষ্টি কুড়মালি বা সাঁওতালি কথোপকথনে। প্রতিটি মানুষই যেন টিলার মতোই মাটি দিয়ে তৈরি। সেখানে বৃন্দন আগরওয়াল বা বনলতা দেবীর মতন শহুরে রহস্যে ঘেরা অনুপ্রবেশ নেই। তেমনই একটি মাটির মানুষ পলাশ হেমব্রম ও তার পরিবারের লোকগুলি। ভাঙড়া মোড়ের কাছেই তাদের ছোট্ট মাটির বাড়ি, খড়ের চাল। বাড়িতে পলাশের বাবা, মা আর ছোট ছোট দুটি বোন থাকে। তাদের একজনের বয়স 13 কি 14, অন্যজনের ওই 9-এর কাছাকাছি। আমরা আসতেই পলাশের মা দড়ির খাটিয়া পেতে দিলেন দাওয়ায়। বাড়ির উত্তর দিকের দেওয়ালে ঘুঁটে লেপা, আর পশ্চিমের দাওয়ায় মাটির দেওয়ালে খড়ি মাটি দিয়ে আলপনা দেওয়া। পলাশের বাড়ি এসে জানতে পারলাম পলাশের বাবা একজন শিল্পী। তাঁর চড়িদায় একটি ঘর আছে, সেখানে তিনি ছৌ মুখোশ বানান। আজ তিনি সেখানে, বাড়ি নেই। উঠোনের দেওয়ালে বেশ অভিনব পদ্ধতিতে একজোড়া দেবদেবী আঁকা। অবশ্য পলাশের মায়ের কাছ থেকে জানতে পারলাম এই আঁকাগুলি তার ছোট বোনের। বাবার মতোই শিল্পীর দৃষ্টি পেয়েছে সে। দেবতার বেশভূষা দেখে তিনি যে স্বয়ং দেবাদিদেব বুঝতে কষ্ট হয় না। পরে আশুদা বাংলো ফেরবার পথে বলেছিল, ওই দেবতা আসলে কিরাত, আর পাশে পার্বতীর রূপ ধরে রয়েছেন তাঁর কিরাতেন। পলাশের বাড়ি গিয়ে একবার অন্তত তার বাবার সঙ্গে চড়িদায় আলাপ করে আসার প্রবল আগ্রহ অনুভব করলাম। বাংলার আনাচে কানাচে এমন কত মণিমাণিক্য লুকিয়ে রয়েছে, কে জানে কতটাই বা জানতে পেরেছি। পলাশের মা দুপুরে খাবারের জন্য অনেক পিড়াপিড়ি করেছিল, কিন্তু আশুদা বদ্ধপরিকর, রিকের সঙ্গেই খাবে, তাই বেরিয়ে পড়তে হলো। ফিরতি পথে আশুদাকে জিজ্ঞেস করলাম, বৃন্দনকে দেখে কি মনে হলো? ওর অসুখটা কি সত্যি? মনে হয় না ও মিথ্যে আচরণ করছে, বিশেষত যখন আমরা বেরিয়ে আসছি। ওর ওই হঠাৎ শ্লোক বলে ওঠাটা কখনো মিথ্যে হতে পারে না। তবে একবার রসময় বাবুকে জিজ্ঞেস করতে হবে ডাক্তার নভনীল মাহাতো প্রেসক্রিপশনের কার্বন কপি রাখতেন কিনা। রাখলে বৃন্দন কি ধরনের ওষুধ খাচ্ছিল বা ওর রোগের লক্ষণগুলো কি তা জানা যেত। আর ওই চাদর মুড়ি দেওয়া লোকটা? সদাশিব। হ্যাঁ, ও সন্দেহজনক। তবে সবার আগে আমাদের জানতে হবে নভনীল মেলায় সতী ময়নার কাছে কেন যেত। হতে পারে অপরাধ বোধ। আর বৃন্দনের নম্বর থেকে নভনীলের মৃত্যুর আগে অতগুলো ফোন। যদি ধরেই নি বৃন্দন ডায়াল করতে পারে না, তাহলে কে করল? বনলতা, সদাশিব, নাকি অন্য কেউ? সদাশিব হবে কি করে? ও তো বোবা। মনের চোখ থাকে অর্ক, ওটাকে প্রখর করে তোল। যিনি বোবা তাঁর গলায় অত স্পষ্ট শিরা উপশিরা থাকবে কেন? আমার অনুমান সদাশিব কথা বলতে পারে এবং যথেষ্ট উচ্চ স্বরে কথা বলে, যদিও এখনো নিশ্চিত নই, তাই অনুমান। বেশ জটিল হয়ে আসছে সবকিছু। তবে জানি আশুদা অনেক অতলে না গিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছবে না। মনের ব্যবচ্ছেদ। সন্ধ্যাবেলা নিউজ চ্যানেলে শুনলাম সারা পৃথিবীতে পরিস্থিতির অবনতি ঘটেছে। এমন চলতে থাকলে আগামীকাল সকাল থেকে সারা দেশে সমস্ত দোকান, বাজার, যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে, অন্তত 12 ঘন্টার জন্য। সেই মারণ ভাইরাসের সাইকেল ব্রেক করতে এই স্তব্ধতার নাম দেওয়া হয়েছে জনতা কারফিউ। রাস্তাঘাটে কোনো লোকজন থাকবে না, সবাই থাকবে গৃহবন্দী হয়ে, যেমন বিশ্বযুদ্ধের সময় বা দাঙ্গার সময় হয়। এই খবর চলাকালীন রিক ঘরে ছিল। আজকাল ও সব কিছু বুঝতে পারছে।
কে জানে, হয়তো সেই কারণেই অনেকদিন পর ওর আবার ফিট হলো। প্রায় 5 মিনিট ধরে টানা, জিভ কেটে রক্ত বের হলো খানিক। আশুদা আর আমি সাধ্য মতন ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে আনলাম। রিক ফিট শেষ হতেই ঝিমিয়ে পড়ল। হ্যাঁ, আশুদার চোখে মুখে আবার সেই অসহায় পিতার আরতি ফিরে এসেছে। মন্দিরা বৌদি রিককে ঘরে নিয়ে গেল। আজ রাতে তার খাওয়া হবে না, কাল কারফিউ। অত ওষুধ সঙ্গে আনা হয়নি। বেতের চেয়ারে 2 হাতের চেটোর মধ্যে মুখ গুঁজে আশুদা বসেছিল। রঘুপতিকে ডেকে জিজ্ঞেস করলাম আশেপাশে ওষুধের দোকান কোথায় আছে। ওকে লিখে দিলাম প্রেসক্রিপশন। আগামী 1 মাসের ওষুধ মজুত রাখতে হবে। রঘুপতি ওষুধ আনতে গিয়ে আশেপাশে ফিরে এসে জানালো, টিভিতে ঘোষণা শুনে সবাই দোকান বন্ধ করে দিয়েছে। একমাত্র রাঁচি রোডের কাছে একটি ওষুধের দোকান খোলা আছে, যা 24 ঘন্টা খোলা থাকে। সেখানে গেলে ওষুধগুলো পাওয়া যেতে পারে। ঘড়িতে 8:30। এত রাতে পলাশকে ডাকাটা ঠিক হবে না। আশুদা জানাতে বলল, চল হাঁটা দি, কত আর পথ, 2.5 কিলোমিটার বড় জোর। অগত্যা বেরিয়ে পড়লাম দুজনেই। আশুদা নিজেকে সামলে নিয়েছে। আমি জানি এটা আশুদা পারে, পরিস্থিতির সঙ্গে দ্রুত নিজেকে মানিয়ে নেওয়া। এই কদিনে সাহেববাদ ও তার আশেপাশের অলিগলি মুখস্থ হয়ে গেছে তার। হাঁটা পথে মিনিট 25 লাগলো রাঁচি রোড পৌঁছতে। রাস্তার উপরেই দোকান, খরিদ্দের নেই তেমন। সাধারণ মানুষজন এমনিতেই সন্ধ্যার পর থাকে না এখানে। আজ ঘোষণার পর যেটুকু থাকে সেটুকুও দেখা গেল না। ওষুধগুলো পেতে অসুবিধে হলো না। দোকান থেকে বেরিয়ে দেখলাম খানিকটা দূরেই মেলার আলো দেখা যাচ্ছে। একটা মাদলের আওয়াজ ভেসে আসছে সেখান থেকে। বোধহয় খানিকটা স্বস্তি পাবার আশাতেই আশুদা আমায় বলল, চল যাবি একবার, কে জানে কাল থেকে আর সুযোগ পাবো কিনা। আমি রাজি হয়ে গেলাম। মেলার দিকে এগোতেই মাদলের শব্দটা আরো প্রগাঢ় হয়ে উঠল। মেলা চত্বর শুনশান। আগের দিন অন্তত যে কয়টা ছড়িয়ে ছিটিয়ে দোকান খোলা দেখেছিলাম, আজ তারাও তাদের ঝাঁপ বন্ধ করে রেখেছেন। এক অজানা আশঙ্কার কালো মেঘ যেন নিস্তব্ধে গ্রাস করে ফেলেছে আশেপাশের সমস্ত কিছু। মেলার মধ্যিখানে শুধু সতী ময়নার তাঁবুর আলোটা এখনো জ্বলছে। লক্ষ্য করলাম এতক্ষণ ধরে শুনতে পাওয়া মাদলের শব্দ ওখান থেকেই ভেসে আসছে। হালকা দুলকি ছন্দ। আজ টিকিট কাউন্টারে কেউ নেই, এমনকি সেই সহকারী ছেলেটিও না। তাঁবুর দরজার কাপড় আধ খোলা। আমরা কাপড় সরিয়ে ভেতরে ঢুকে এক অপরূপ দৃশ্যপটের সাক্ষী হয়ে রইলাম। আজ দর্শক নেই একজন। সতী ময়না লাল ডুরে পার শাড়ি পরেছে, তাদের একজোড়া পায়ে নূপুর পরানো। মাদল বাজাচ্ছে ওয়াহিব। ছমছম পায়ে সতী ময়না নাচছে। তাদের দুজনের চোখ ঘোলাটে। মত্ততা রয়েছে ওয়াহিবের চোখেও। মহুয়ার গন্ধে ম ম করছে ভেতরটা। হয়তো সেই ঘোরের জন্যই আমাদের নিস্তব্ধ অনুপ্রবেশ ওদের দুজনের কারোরই চোখে পড়ল না। বেশ কিছুক্ষণ আমরা মুগ্ধ হয়ে দেখলাম ওদের। সকালে দেখেছিলাম মাটিতে লেপা আলপনায় আঁকা কিরাত কিরাতে। এখন যেন তাদের সচক্ষে জীবন্ত দেখছি। নাচতে নাচতে শেষমেশ হাঁপিয়ে উঠেছে দুজন। গলা জড়াজড়ি করে মঞ্চে বসে পড়ে। ওয়াহিব এতক্ষণে আশুদা আর আমাকে দেখতে পেল, কিন্তু বিচলিত হলো না তেমন, বরং যেন খুশি হল। মৃন্ময় মাটির মানুষ, তাহলে এই মানুষটা কথা চেপে গেল কি করে? রাত বাড়তে ওয়াহিব বেরিয়ে এলো আমাদের সঙ্গে। নিজেই বলল, আজ খরিদ্দার নাই, কাল থেকেই জনতা কারফিউ, কেউ আসবেনি। হয়তো পাহাড়ে চলে যাব দুইজনাই, তাই আজ একটু আনন্দ করে নিলাম। তুমি তো বেশ মাদল বাজাও ওয়াহিব। হ্যাঁ, ওই সতী ময়নার গ্রামেই শিখেছি। তবে একটা কথা আপনারা শুধাই, ওয়াহিব নামটা এদের কারোরে আমি বলি নাই। আপনারা জানেন ভালো, কিন্তু এদের সামনে আমায় মৃন্ময় ডাকবেন। বেশ, কিন্তু সেদিন তো তুমি আমাদেরও অনেক কিছু বলনি। কেন? কি বলি নাই? এই যে তুমি ডাক্তারি জানো, নভনীল ডাক্তারবাবুর অ্যাসিস্ট্যান্ট ছিলে। ও, সে তো অনেক আগে, বছর 2-3। তাছাড়া বলি নাই কারণ বারণ ছিল। কিসের বারণ?
ডাক্তারবাবু বারণ করেছিলেন বলতে। কেন? আসলে মানুষটি কেমন জানি ছিলেন, মন মরা ভালো মানুষ, কিন্তু মন মরা। ওনার বিবির অপারেশনের পর থেকেই এমন, সবাইরে সন্দেহ করতেন। তাহলে মৃন্ময়, আমাদের বলো তো, ডাক্তারবাবু মেলায় কেন আসতেন রাতের বেলা? কি জানতে? ওয়াহিব ওরফে মৃন্ময় খানিকক্ষণ আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, তারপর বলে, কথা কইতে। কার সঙ্গে? উহার মাইয়ার সঙ্গে। ডাক্তারবাবুর মেয়ে? কিন্তু সে তো আগেই। উহাই তো। সতী ময়নার ঘোর লাগলে কলজার ভিতর থেকে ভেসে আসতো ডাক্তারবাবুর মরা মেয়ের কান্না। ডাক্তারবাবু কি করতেন? বুক চাপড়াইয়া কাঁদতেন, বলতেন তুয়ার মরণের জন্য আমি দায়ী, আমি দায়ী। ক্ষমা চাইতেন হাউ হাউ করে। সেই সময় এই তাঁবুতে আর কে কে থাকতো? কেউ না। অনেক রাইতে হয়তো সব প্রাইভেটে। এ কথা কাউকে বলনি তো মৃন্ময়? এক পলক ভেবে মৃন্ময় ঘাড় নাড়ে। আমরা ফিরতি পথে হাঁটা দিই। আশুদা মাদলের ছন্দটা মনে মনে গুনগুন করতে থাকে। এতদিন একসঙ্গে সময় কাটিয়ে বুঝেছি, আশুদা যখন কোনো সমাধানের সূত্র হাতে পায় তখনই এমনটা করে। খানিক চলতে চলতে আশুদা বলে, মাদলের তালটা ধরতে পারলি? না তো। এটা হলো দং নাচের তাল। বাপলা সারেংয়ের সঙ্গে দুই দলের নাচের প্রতিযোগিতা হয়, তখন এই তাল বাজে। বাপলা হলো সাঁওতালি ভাষায় বিয়ের প্রতিশব্দ। সতীময় নাকি সত্যিই ভালোবাসে ছেলেটা? হ্যাঁ, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। আর ভালোবাসা মানুষকে অনেক কিছুই করতে বাধ্য করে, কারণ যে ভালোবাসে সে অন্ধ হয়ে যায়। তোমার কি মনে হয় ওয়াহিব আজও কিছু লুকিয়ে গেল? অনুমান অনুমান। আর একটা কাকতালীয় ব্যাপার দেখ, আসাম, ত্রিপুরা, চট্টগ্রাম আর আরাকান দেশ নিয়ে একসময় ছিল কিরাত রাজ্য। কবি ভারবীর কিরাতার্জুনিয়মে সেই কিরাতবেশী শিবের সঙ্গে যুদ্ধ করতে আসেন বীর অর্জুন। কিরাত এই অঞ্চলের ছৌ সংস্কৃতির অন্যতম প্রেরণা। আবার কিরাত দেশের এক বালক আজ আমাদের জল জ্যান্ত কিরাত কিরাতিনীর লীলা দেখালো। কাকতালীয় নয়? আমিও ভেবেছিলাম এ কথা। আমার ভাবনা আশুদার মনে অনুরণিত হতে দেখে ভালো লাগলো। নিঝুম রাত, নিস্তব্ধ পথে শুধু আমরা দুজন আর নিস্পন্দ সাহেব বাঁধ। নিস্পন্দ, তবু যেন কানে স্পষ্ট শুনতে পাচ্ছি বোল। এই বোল যেন এখানকার মাটির সঙ্গে মিশে আছে, সাহেববাদের শান্তিতে সম্পৃক্ত হয়ে আছে। বাংলোতে ঢুকতে ঢুকতে আশুদা বলল, তোকে বলা হয়নি, রসময় বাবুকে ফোন করেছিলাম। নভনীল কার্বন করে রাখতেন। যার এত সন্দেহ প্রবণতা, সে তাঁর প্রেসক্রিপশনের কপি রাখবে না, এটাই অস্বাভাবিক। কাল খুঁজে দেখবেন বলেছেন। মনে হচ্ছে বৃন্দনের জন্য আমার করা ডায়াগনোসিসটা মিলিয়ে নেওয়ার একটা সুযোগ পেয়ে যাব। আমি শুনে ঘাড় নাড়লাম, কিন্তু আমার কৌতূহল মাদলের মাদকতাকে পার করতে পারল না। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে আপনারা শুনছিলেন লেখক শুদ্ধেন্দু চক্রবর্তীর কলমে আশুদা সিরিজের থেকে সাহেববাদ রহস্য। এই সিরিজের প্রথম গল্প অর্থাৎ হে নেপথ্যচারিণী ইতিমধ্যেই আমাদের চ্যানেলে সম্প্রচারিত হয়েছে। যদি আপনারা এখনও গল্পটি না শুনে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে গিয়ে শুনে ফেলতে পারেন। আজকের গল্পটি আমরা নিয়েছি চিন্তা পাবলিশার্স থেকে প্রকাশিত সাহেববাদ রহস্য এই বইটির থেকে। গল্পের বইটি সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। আজকের গল্প পাঠিয়েছিলাম আমি সন্তু। প্রধান চরিত্রে শ্রী রাজা ভট্টাচার্য, অন্যান্য চরিত্রে খুশি, মৌসুমী চন্দ্র, রাজপ্রতাপ, আরএনএম অভিষেক, পার্থ, অতনু, রুভিনা, সুদীপ্তা, সৌমিক ও শান্তনু। গল্পটির বেতার নাট্যরূপ দিয়েছে অঙ্কিতা। প্রচার অলঙ্করণে রৌনক মণ্ডল।
শব্দ সংযোজন এবং আবহে দাস স্টুডিও। তবে আজকের জন্য এটুকুই। ফিরছি গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে কাল ঠিক দুপুর 12:45। তাহলে ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমার চ্যানেল রাজদেবী 2.0।